শুরু করি। তাহলে আজকে আমরা কি পড়বো বলছি? কোষ ও কোষের গঠন যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা পড়বো। তাহলে চলো আমার সাথে তোমরাও কি করবা, প্র্যাকটিস করবে। ফার্স্ট দিকের কোশ্চেনগুলো খুব ইজি হবে, ঠিক আছে? তোমাদের জানার বিষয় আবারও বলতেছি, তুমি যদি লাস্ট পর্যন্ত থাকো, তুমি যা দেখবা মেডিকেল, ডেন্টাল, যে ইউনিভার্সিটির কোশ্চেন দেখো না কেন, দেখবা মোটামুটি কি হবে, সব কমন করবে, ঠিক আছে? আর এই পুরো আজকে আমার সাথে এই চ্যাপ্টারটা পড়লে বা সলভ করলে দেখবা ওভারঅল পুরো কোষ ও কোষের গঠন চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে মোটামুটি, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে বলছে ফার্স্ট কোশ্চেন, জীবদেহের জৈবিক কার্যকলাপের একক কোনটা? ঠিক আছে, জীবদেহের জৈবিক কার্যকলাপের একক কোনটা? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমরা সবাই জানি, ঠিক আছে? বলো তো কোনটা হবে? কোনটা হবে? সবাই জানি এটা, আমরা কি কোষ জানি, জাস্ট ওই জায়গায় বলছে যে জীবকোষ, ঠিক আছে? কোন কোষ? জীবকোষ। কিন্তু জৈবিক বলছে, এর জন্য কি হবে? জীবকোষ হবে। তাহলে জীবদেহের বা উপরে এখানে বলা আছে যে জীবদেহের জৈবিক কার্যকলাপের একক কোনটা? বা নরমালি কোষের মানে নরমালি হচ্ছে জীবদেহের এককটাকে আমরা কি বলি? কোষ বলে থাকি। তাহলে এখানে জীবকোষ বলছে। কোষ পর্দা বোঝাই যাচ্ছে যে কোষের পর্দাটা, ঠিক আছে? অঙ্গ টিস্যু, এটা আমরা আগের ক্লাসে বলছি যে আমাদের জীবদেহের গঠন হচ্ছে কোষ, অনেকগুলো কোষ একসাথে মিললে সেটা হয় টিস্যু বা কলা, আর অনেকগুলো টিস্যু বা কলা মিলা হয় অঙ্গ, আর অনেকগুলো অঙ্গ মিলা হয় কি? তন্ত্র। ক্লিয়ার এটা? আচ্ছা, সবাই অ্যান্সার করবে। হ্যাঁ, 1C, এই তো পিকে কাজল। গুড। তাহলে সেই শব্দটা কোন ভাষা থেকে আসছে? ভাষাগুলা এগুলা জাহাঙ্গীরনগরের জন্য ইম্পর্টেন্ট। এটাই কোশ্চেন জাহাঙ্গীরনগর আসতে পারে, মেডিকেল আসার সময় খুব কম, বাট তারপর আমরা কি করবো, দেখে রাখবো এটা। তাহলে কোষ শব্দটা কোন ভাষা থেকে আসছে? গ্রিক, ল্যাটিন বা সুইডিশ ভাষা থেকে আসছে। কোন ভাষা থেকে আসছে? আমরা মনে রাখবো বায়োলজির বেশিরভাগ টার্ম গুলাই ল্যাটিন ভাষা বা গ্রিক ভাষা থেকে আসছে। কোনটা? ল্যাটিন বা গ্রিক ভাষা থেকে আসছে। তাহলে আমরা মনে রাখবো সেলটা আছে, নামের মধ্যে ল আছে, সেল, এই যে সেল বা সেল ল আছে না, ল দ্বারা এটা মনে রাখবো কি? ল্যাটিন থেকে আসছে। কই থেকে আসছে? যারা জানি তারা কমেন্ট করে ফেলবা, ল্যাটিন থেকে আসছে। বুঝতে পারছি? আচ্ছা, আমি একটা ছন্দ সবসময় বলি যে আরো কি কি ভাষা ল্যাটিন বা গ্রিক থেকে আসছে। আমার অণুজীবের একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে কি আছে? ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, ম্যালেরিয়া আছে, ঠিক আছে? এই তিনটা জিনিসও কোনটা কই থেকে আসে, এটা অনেক ক্ষেত্রে আসে, ঠিক আছে? এটা আমি যেভাবে মনে রাখি, তুমি যদি মেলাতে যাও তাহলে দেখবা ব্যাগ পাওয়া যায়, বিভিন্ন রকমের ব্যাগ পাওয়া যায়, ঠিক আছে? আমরা মনে রাখবো মেলায় ভালো ব্যাগ পাওয়া যায়। কি? মেলায়, একসাথে সবগুলো পরে দিচ্ছি, মেলায় ভালো কি পাওয়া যায়? ব্যাগ। মেলায় ভালো ব্যাগ পাওয়া যায়, যেটা আছে এই মেলায়, নাম হচ্ছে ম্যালেরিয়া। কি? কি হবে? এটা ম্যালেরিয়া হবে। কি পাওয়া যায়? ম্যালেরিয়া। ওকে, আর ল দ্বারা হচ্ছে ল্যাটিন শব্দ, ল দ্বারা কি? ল্যাটিন শব্দ, ঠিক আছে? ভালো দ্বারা হচ্ছে ভাইরাস, ভালো। ল দ্বারা মেলায়, ভালো কথা, মেলায় হচ্ছে ইতালীয় শব্দ, ভুল করছি এটা। ম্যালেরিয়া হচ্ছে ইতালীয় শব্দ, এই যে মেলায় ইতালীয় শব্দ, ইতালীয় শব্দ। আর লা দ্বারা এই ভাইরাসটা হচ্ছে ল্যাটিন শব্দ, ঠিক আছে? ল্যাটিন শব্দ। আর বে দ্বারা হচ্ছে ব্যাকটেরিয়া, গ্র দ্বারা হচ্ছে গ্রিক শব্দ। তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে গ্রিক শব্দ, ভাইরাস হচ্ছে ল্যাটিন শব্দ, ম্যালেরিয়া হচ্ছে ইতালীয় শব্দ, সেলে ল আছে, সেলটা কি? ল্যাটিন শব্দ হবে। সেলটা কি শব্দ হবে? ল্যাটিন শব্দ হবে, ঠিক আছে? না, ম্যালেরিয়া ল্যাটিন না, ম্যালেরিয়া ইতালীয় শব্দ। হ্যাঁ, না, ব্যাকটেরিয়া গ্রিক শব্দ। ভালো ব্যাগ, হ্যাঁ, ভালো ব্যাগ। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম? লেকিন সেলুলার থেকে এটা আসছে, ঠিক আছে? যেটার অর্থ হচ্ছে কুঠুরি বা প্রকোষ্ঠ, এগুলো আমরা জানি। আর কোন বিজ্ঞানীগণ কোষ তত্ত্ব দিছে বা সেল থিওরি দিছে? কে কি করছে? সেল থিওরিটা কে দিছে? সেল থিওরিটা কে দিছে? আমি যেভাবে মনে রাখতাম, সে দ্বারা হচ্ছে মনে রাখতাম স্লাইখার, তুমি যদি দেখো তাহলে কি? সে দ্বারা শুরু হয়েছে, সেল থিওরি, ঠিক? আমি সবসময় মনে রাখতাম এই সেল থিওরি তত্ত্বটা মানে করোনার আগে যে এডিশনটা বেরিয়েছে সেটাতে ছিল। আমি মনে রাখতাম সেল থিওরিটা ভার্চুয়ালি আসছে। কই থেকে আসছে? ভার্চুয়ালি আসছে, বুঝছো? তাহলে কই কিভাবে আসছে? ভার্চুয়ালি আসছে। তাহলে এই সেল থিওরিটা তিনজন বিজ্ঞানী দেয়। এই সেল দ্বারা মনে রাখতাম স্লাইখার বলতে স্লাইডেন না, এই যে স্লাইডেন। এই থিওরি দ্বারা হচ্ছে থিওডর সোয়ান, এই যে সোয়ান। আর হচ্ছে ভার্চুয়ালি দ্বারা হচ্ছে ভার্চু। তাই সেল থিওরিটা কিভাবে আসছে? ভার্চুয়ালি আসছে, সেল দ্বারা স্লাইডেন, ঠিক আছে? আর থিওরি দ্বারা হচ্ছে থিওডর সোয়ান, আর হচ্ছে কি বললাম? ভার্চুয়ালি মানে ভার্চু। তাহলে এই তিনজন বিজ্ঞানী হচ্ছে কি দিছে? কোষতত্ত্ব বা সেল থিওরিটা দিছে। যখন বের করা হয়ে যাবে পাবা, ঠিক আছে? আচ্ছা, সিঙ্গার ও নিকেলসন কি করছেন? আমরা জানি ফ্লুইড মোজাইক মডেল আবিষ্কার করছেন। তাহলে কলিকা
এগুলো মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে ইউজ করা হয়। মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করছে হচ্ছে কলিকার। স্লাইখার আমরা কালকে পড়ছিলাম কি আবিষ্কার করছে জানি, ক্যারিওকাইনেসিস নামকরণ করছে, তাই না? আমরা পড়ছিলাম ক্যারিওকাইনেসিস নাম করছে। তার কলিকার হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করছে, ঠিক আছে? ভ্যান্ডার কক ও গ্রিন। আচ্ছা আমাদের তো মনে নেই আমার তো এই যে এটা, এটার আনসার কি হবে? স্লেডার হচ্ছে কি? আচ্ছা পিকেসি বলছে কাজল ক্লিয়ার স্মৃতি একটা 4B হবে আপডেট, ঠিক আছে? হ্যাঁ, কোষ আবিষ্কার করেন কে? কোষ আবিষ্কার করেন কে? আচ্ছা যেমন হচ্ছে কি বি আনসার। হ্যাঁ, তাহলে কি হবে? রবার্ট হুক। রবার্ট হুক। তাহলে রবার্ট হুক যেটা আবিষ্কার করছিল সেটা আসলে কি জীবিত ছিল না, কি ছিল? মৃত ছিল। কি ছিল? মৃত ছিল। সেটাকে আমরা কোষ প্রাচীর বলতাম। আমরা কি বলতাম? কোষ প্রাচীর। কি প্রাচীর? কোষ প্রাচীর। বুঝছি কিনা? আচ্ছা তাহলে বাকি কে কি করছে? লিউয়েন হুক। লিউয়েন হুক জীবিত কোষ আবিষ্কার করছে। কি? জীবিত কোষ আবিষ্কার করছে। লিউয়েন হুককে ব্যাকটেরিওলজির জনক বলা হয়। ব্যাকটেরিওলজির জনক বা প্রোটিওলজির জনক, ঠিক আছে? প্রোটিওলজির জনক বলা হয়। রবার্ট ব্রাউন অনেক কিছু আবিষ্কার করছে। একটা অ্যাটলিস্ট নিউক্লিয়াস আমরা যদি মনে রাখি, কি নিউক্লিয়াস আবিষ্কার করছে, তাই না? নিউক্লিয়াস আবিষ্কার করছে রবার্ট ব্রাউন। এছাড়া আরো অনেক কিছু আছে। বায়োফ্লাইট এটাও ব্রাউন আবিষ্কার করছে। রবার্ট ডারউইনিজম আবিষ্কার করছে। প্রাকৃতিক নির্বাচন মতবাদ, জানি কিন্তু এদের কোশ্চেন আসে প্রত্যেক বছর মোটামুটি। ওই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে কোন টাকার মতবাদ এটা আসে। প্রাকৃতিক নির্বাচন মতবাদ আবিষ্কার করছে। প্রাকৃতিক খাতা কলম রাখবা, নির্বাচন মতবাদ। আমি কি বলছি? আমরা অনেক কিছু শিখবো, 4টা অপশন দেখে যাবো, ঠিক আছে? আশা করি কিছুটা হলে তোমরা উপকৃত হবা, ঠিক আছে? 2 ঘন্টা টাইম নষ্ট হবে না বা 1 ঘন্টা টাইম নষ্ট হবে না। প্রাকৃতিক নির্বাচন মতবাদ, ঠিক আছে? তাহলে লাভের মতবাদ কি? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। অর্জিত বৈশিষ্ট্যের কি? উত্তরাধিকার। তাহলে আনসার কোনটা? রবার্ট হুক। তাহলে আনসার কি হবে? রবার্ট হুক। এরপর ক্লাস নাম্বার যারা পারি তারা আনসার করবো। কোষপ্রাচীর আবিষ্কার ও নামকরণ করছে কে? কোষপ্রাচীর বলছে কিন্তু এইবার, কোষ না কিন্তু, কোষপ্রাচীর আবিষ্কার ও নামকরণ করছে। লিখে দিছি মৃত বা কোষপ্রাচীর। কে আবিষ্কার করছে বলতো? রবার্ট হুক। রবার্ট কি? হুক। আচ্ছা এই ক্যারোলাস লিনিয়াস প্রাকৃতিক দানের উপর আসলাম, তাই না? ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণ করছে। কি? দ্বিপদ নামকরণ করেন। তা এর জন্য নাকি শ্রেণী বিন্যাসের জনক বলা হয়। শ্রেণী বিন্যাসের কি? জনক। শ্রেণী বিন্যাসের জনক, ঠিক আছে? তাহলে ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণ করেন বা তাকে আমরা শ্রেণী বিন্যাসের জনক বলি। ওকে, ক্লিয়ার? তাহলে আনসার কি হবে? রবার্ট হুক। দুইটা খুব পাশাপাশি থাকলে আস্তে আস্তে কঠিন কোশ্চেন আসবে। হ্যাঁ, তো প্রথম দিকে তো এর জন্য এগুলো সহজ কোশ্চেন। আচ্ছা দুইটা খুব পাশাপাশি থাকলে, দুইটা বলছে, ঠিক আছে? খুব পাশাপাশি থাকলে তাকে কি বলে? ঠিক আছে, কূপের এই যে কূপের ইংলিশ হচ্ছে পিট, ঠিক আছে? পিট। কূপ এলাকা যদি বলি তাহলে পিট ফিল্ড, ঠিক আছে? তাহলে পিট মানে হচ্ছে কূপ, কিন্তু বলছে দুইটা যখন থাকবে তাহলে দুইটার আমরা বাংলায় কি বলি? জোর। আর ইংলিশে বলি বলতো পেয়ার। তাহলে আনসার কি হবে? পিট পেয়ার বা পিট জোর। পিট হচ্ছে কি হবে? পেয়ার। পিট পেয়ার বা পিট জোর ইংলিশে থাকতে পারে, এজন্য পিট পেয়ার বা পিট জোর হবে, ঠিক আছে? আচ্ছা ক্লিয়ার এটা? আচ্ছা ওকে। মাইসেলিয়া আমি একটু পরে পড়বো। মাইসেলিয়া হচ্ছে কোষের ক্ষুদ্রতম গাঠনিক একক। আর ল্যামেলি মানে হচ্ছে ল্যামেলা বা ল্যামেলি মানে হচ্ছে নালী। ওকে, তারপর কি আসবে? ক্লিয়ার এটা? তাহলে কূপ মানে হচ্ছে কূপ, পিট ফিল্ড হবে কূপ এলাকা। এটা সবচেয়ে পাতলা এলাকা। কি? সবচেয়ে পাতলা এলাকা। পাতলা এলাকা, বুঝতে পারছি? আচ্ছা, পাশাপাশি কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রপথে, পাশাপাশি দুইটা কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রপথে সাইটোপ্লাজমের যে সংযোগ স্থাপিত হয় সেটাকে কি বলে? তাহলে ধরো এই যে এটা একটা কোষ, এটা একটা কোষ প্রাচীর, দুইটা প্রাচীরের মাঝখানে ধরো এক ধরনের সাইটোপ্লাজমের মাধ্যমে বোঝাচ্ছি আর কি সংযোগ হয় নলের মতো যে অংশটা, তাকে বলা হয় প্লাজমোডেসমাটা, বা ওই ছিদ্রটাকে বলা হয় সূক্ষ্ম ছিদ্রপথটাকে আমরা কি বলি? প্লাজমোডেসমাটা। কি বলা হয়? প্লাজমোডেসমাটা। ক্লিয়ার? প্লাজমোডেসমাটা। এখন আসো এই পিট মেমব্রেন কোনটা? এই যে কূপ এলাকার যে পর্দাটা আছে, মধ্য পর্দা, এই মধ্য পর্দাকে পিট মেমব্রেন বলা হয়। কূপ এলাকার কি? কূপ এলাকার মধ্য পর্দা, সেটাকে আমরা কি বলবো? বা মেমব্রেন, সেটাকে আমরা বলবো পিট মেমব্রেন। আচ্ছা প্লাজমা লেমা মানে, আচ্ছা লেমা আবরণ, স্তর, তারপর হচ্ছে অ্যানভেলা, ঝিল্লি, পর্দা, সব একই কথা। তাহলে এটা তুমি বলতে পারো প্লাজমা লেমা, প্লাজমা মেমব্রেন, প্লাজমা অ্যানভেলা, প্লাজমা ঝিল্লি, ঠিক আছে? প্লাজমা পর্দা একই কথা, বা এটাকে আমরা কোষ ঝিল্লিও বলে থাকি। ক্লিয়ার? আচ্ছা ওকে। আর মাইসেলিটি বললামই ক্ষুদ্রতম গাঠনিক একক। তাহলে মাইসেলিটি ক্ষুদ্রতম কোষ প্রাচীর, ক্ষুদ্র কি লেখা? মুদ্র লিখছে, ক্ষুদ্রতম গাঠনিক একক। এটা কি? ক্ষুদ্রতম গাঠনিক একক।
ভাই আরো ফাস্ট করেন। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মাইসিলিন নামক সূত্রগুলোর প্রস্থচ্ছেদে সেলুলোজ অণুর সংখ্যা কয়টা? তাহলে মাইসিলিন বলছি ক্ষুদ্রতম গাঠনিক একক, এটার মধ্যে সেলুলোজের সংখ্যা কয়টা? ঠিক আছে, কে জানি, যারা জানি তারা একটা অ্যান্সার করবো। আচ্ছা, প্রথমত কথা, 1 থেকে 3000, 1 থেকে কত 3000 মিলা সেলুলোজ চেইন হয়। সেলুলোজ কি হয়? এই যে সেলুলোজ চেইন হয়। এরকম পরে 100টা সেলুলোজ চেইন মিলা তৈরি করে একটা ক্রিস্টালাইন মাইসিলিন, যেটা হচ্ছে পুষ্পাচিরের ক্ষুদ্রতম গাঠনিক একক। 20টা মাইসিলিন মিলা গঠন করে কি মাইক্রো, মাইক্রো মানে ছোট। এরপর 250টা মাইক্রোফাইবার নিয়ে গঠন করে ম্যাক্রো, ম্যাক্রো মানে সবচেয়ে বৃহৎ। আর সবচেয়ে বড় যে তন্তু, ইংলিশে সেটাকে ফাইবার বলা হয়। বুঝতে পারছি? তাহলে সেলুলোজ অণুর সংখ্যা কত মাইসিলিনের ভিতরে? এই যে দেখো কতগুলো সেলুলোজ চেইন থাকে বলতো? 100টি সেলুলোজ চেইন থাকে। কতগুলো? 100টি সেলুলোজ চেইন থাকে। তাহলে আনসার কি হবে? এ হবে। আনসার কি হবে? এ হবে। ওকে, ঠিক আছে। তারপরেরটার সাথে আসো, মধ্যপর্দায় অধিক পরিমাণে কোনটা থাকে? পুষ্পাচিরে 3টা অংশ আছে। কয়টা অংশ? 3টা অংশ। মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। মধ্যপর্দায় কোনটা বেশি থাকে? ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা মনে রাখবো আমরা। মধ্যপর্দায় কি থাকে? যারা জানি তারা হচ্ছে কমেন্ট করবো। কি থাকে? হ্যাঁ, এ প্যাকটিক অ্যাসিড বেশি থাকে। কি থাকে? প্যাকটিক অ্যাসিড বেশি থাকে। তাহলে আসো, মধ্যপর্দায় কোনটা বেশি থাকে? সবচেয়ে বেশি থাকে প্যাকটিক অ্যাসিড, বাট প্যাকটিনও থাকে। এই প্রো মানে হচ্ছে আদি, প্রো মানে কি? আদি। তাহলে প্রোটোপ্যাকটিন এটা অল্প পরিমাণে থাকে। এটা কি থাকে? অল্প পরিমাণে থাকে। পিডিএফ আমাদের টেলিগ্রামের গ্রুপে দিয়ে দেওয়া হবে। প্রোটোপ্যাকটিন অল্প পরিমাণে থাকে। প্রাথমিক প্রাচীরে সেলুলোজ, তার ভাইয়ের নাম হেমিসেলুলোজ, আর মাঝখানে কি থাকে? ফুলটামি করে প্রোটিন, গ্লাইকোপ্রোটিন। সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে। তারপরে সেকেন্ডারি প্রাচীর সেলুলোজ, লিগনিন, সুবেরিন আর ওয়াক্স থাকে। সো এগুলো একটু দেখে নিবা। এখানে আরো হেমিসেলুলোজের ক্ষেত্রে আরো কিছু টার্ম আছে। হ্যাঁ, জাইলেন্স, অ্যারাবেন্স আর গ্যালাক্টেন্স। ঠিক আছে। আর জাইলোগ্লুকাগন হেমিসেলুলোজের ক্ষেত্রে ক্রস লিঙ্ক গঠন করে। হ্যাঁ, এই টার্মগুলো একটু দেখবা। ঠিক আছে। হেমিসেলুলোজের কিছু টার্ম আছে, কি বললাম? জাইলেন্স, অ্যারাবেন্স আর হচ্ছে গ্যালাক্টেন্স, এটা দেখবা। আর জাইলোগ্লুকাগন প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। ওকে, এরপর 10 নম্বর, কোষ প্রাচীরের মধ্যপর্দার গঠন প্রক্রিয়ায় কোষ বিভাজনের কোন দশা থেকে শুরু হয়? ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সুন্দর একটা কোশ্চেন করছে। ঠিক আছে। ইম্পর্টেন্ট কোশ্চেন কেন বললাম? কারণ একটু পেঁচানো হইতে পারে, স্বাভাবিকভাবে তো ডিরেক্ট ওইভাবে কোথাও লেখা নাই। তাহলে বড় তো অ্যান্সার করতে হবে কোষ প্রাচীরের মধ্যপর্দায় প্রাথমিক কোনটা হবে? যারা জানি তারা দ্রুত কমেন্ট করি। প্রোফেজ, টেলোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ। কোনটা হয়? বাচ্চা কাচ্চা কি হয়? টেলোফেজ হয়। তাহলে টেলোফেজ এটা কি হয়? সূচনা হয়। সুন্দরভাবে তুমি যদি আবুল হাসান স্যারের বইটা পড়ো, দেখবে সুন্দরভাবে লেখা আছে। ঠিক আছে, একটা লাইনের মধ্যে সুন্দরভাবে কি লেখা আছে? টেলোফেজ হচ্ছে এটা সূচনা হয়। ওকে, কোনটা সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু? কি বলছে? সজীব না কিন্তু নির্জীব বস্তু। ঠিক আছে, নির্জীব বস্তু কোনটা কোনটা মনে আছে কিনা? নিঃসৃত পদার্থ, সঞ্চিত পদার্থ আর একটা হচ্ছে বজ্র পদার্থ। এগুলো হচ্ছে নির্জীব বস্তু। তাহলে দেখো কোনটার মধ্যে কোনটা পড়ছে? নিঃসৃতের মধ্যে কোনটা পড়ছে? বজ্রের মধ্যে কোনটা পড়ছে? বা নাকি সঞ্চিতের মধ্যে পড়ছে? আচ্ছা, নিঃসৃত পদার্থের ক্ষেত্রে আমরা যদি মনে রাখি, আমি মনে রাখতাম হার পেন। নিঃসৃত কি? হার পেন। ঠিক আছে, পেন, PEN। ঠিক আছে, তার কলম, এই যে এটা তোমার কলম বা হিস পেন, যাই বলো না কেন। এই যে হ দ্বারা হচ্ছে হরমোন। ঠিক আছে, পেন, P দ্বারা পিগমেন্ট, E দ্বারা এনজাইম আর N দ্বারা হচ্ছে নেকটার। তাহলে এগুলো হচ্ছে মিশ্রিত পদার্থ। আর সঞ্চিত পদার্থ সারা জীবন হচ্ছে 3টা: কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এটি সঞ্চিত পদার্থ। তাহলে আমরা বর্জ্য পদার্থ পড়বো না, কারণ অলরেডি আমরা কয়টা করে ফেলছি বলতো? 3টার মধ্যে 2টা করে ফেলছি। তাহলে দেখো এর মধ্যে কোনটা আছে? রাইবোজোম, সাইটোপ্লাজমিক অঙ্গাণু, লাইসোসোম, সাইটোপ্লাজমিক অঙ্গাণু, প্লাস্টিড, সাইটোপ্লাজমিক অঙ্গাণু। তাহলে বুঝাই যাচ্ছে এই যে হরমোন আছে, এনজাইম আছে। এনজাইম কি বলতো? নিঃসৃত পদার্থ। তাহলে ডেফিনেটলি অ্যানসার কি হবে? সি হবে। ডেফিনেটলি অ্যানসার কি হবে? সি হবে। বুঝতে পারছি কিনা? আচ্ছা, নির্জীব পদার্থ বুঝছি। আচ্ছা, ঠিক আছে। পরেরটা, কোষের বাইরে আমরা প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি সম্পর্কে বললাম। কি বলছি? মেমব্রেন, আবরণী, ঝিল্লি, এগুলা একই কথা। দেখো, মেমব্রেন যেই কথা। ঠিক আছে, আবরণী একই কথা, আবরণী। ঠিক আছে, আবরণী। ঝিল্লি একই কথা, ঝিল্লি। পর্দা একই কথা। লেমা, একটু আগে যেটা দেখলাম, লেমা একই কথা। তারপর বাকি কি আছে? সবই লিখছি, মেমব্রেন, আবরণী, ঝিল্লি, পর্দা, এনভেলাপ একই কথা। হ্যাঁ, এগুলো সব একই কথা। তাহলে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। তাহলে কোষের বাইরের প্রোটোপ্লাজম নির্মিত দ্বিস্তরী আবরণটাকে কি বলা হয়? দ্বিস্তরী আবরণটাকে কি বলা হয়? তাহলে প্রোটোপ্লাজমের বাইরে বোঝাই যাচ্ছে এটা কি হবে? প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি হবে। বুঝতে পারছি? কিন্তু দেখো, প্লাজমা মেমব্রেন, কোষ ঝিল্লি না, কিন্তু আমি বলছি কি লেমা মানে কি? একই কথা। তাহলে আনসার হবে কি? প্লাজমা লেমা। প্লাজমা কি? লেমা। যারা জানি তারা তো জানে। ওকে, আচ্ছা, এই যে বায়োলজিতে কোন জায়গায় যদি প্লাজম লেখা থাকে, কি লেখা থাকে? প্লাজম লেখা থাকে। প্লাজম মানে সেটা তরল। প্লাজম মানে কি? তরল হয়। প্লাজম মানে কি? তরল। বুঝতে পারছি? তাহলে সাইটোপ্লাজম, যেখানে প্লাজম পাবো এটা হচ্ছে তরল অংশ। বুঝতে পারছি? এটা মাথায় রাখবো। ওকে, ফ্লুইড মোজাইক মডেল কোন বিজ্ঞানী প্রদান করেন? কোন বিজ্ঞানী
প্রদান করে। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট বিজ্ঞানী। যুদ্ধের 1 বছর পর এটা শুরু হয়, বুঝছো? মানে এটা প্রতিষ্ঠিত হয়। যুদ্ধ কবে সালে শুরু হয়েছিল বলতো? 1971 সালে আমাদের, 1972 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের দেশের একটা কোম্পানি আছে, সিঙ্গার কোম্পানি, না? সিঙ্গার এবং নিকেলসন, তারা দুইজন মিলে কি করছে, ফ্লুইড মোজাইক বাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মডেলটা আবিষ্কার করছে। তাহলে আমাদের জীবনে বাঙালিদের জন্য কি সবচেয়ে গুরুত্বপূর্ণ সাল ছিল 71, তারপরে আসছে এটা সিঙ্গার ও কি নিকেলসন। আচ্ছা, এখন আসো এই যে ড্যানিয়েল কি, ড্যানিয়েল এন্ড ডেভসন, ঠিক আছে? একটা গল্প বলি। এই যে স্যান্ডউইচ খাই আমরা, রুটি দিয়ে ডিম দিয়া বা স্যান্ডউইচ ডিম দিয়ে খাই, এই যে স্যান্ডউইচটা আছে, এই স্যান্ডউইচটা সর্বপ্রথম আবিষ্কার করছে কে, তুমি জানো? আমি জানি? জানি না। ধরে নিলাম দাদার আবিষ্কার করছে। তাহলে দাদারাই সর্বপ্রথম প্রোটিন লিপিডের স্যান্ডউইচ বানালেন। তাহলে আমরা কি বলছি, দাদা রাই সর্বপ্রথম, মানে প্রথম প্রোটিন লিপিডের, প্রোটিন আর লিপিডের কি বানাইছে, স্যান্ডউইচ বানাইছে। স্যান্ডউইচ বানাইছে। এই যে স্যান্ডউইচ মডেল, একটা দ্বারা হচ্ছে ড্যানিয়েল, আরেকটা দ্বারা হচ্ছে ডেভসন। ড্যানিয়েল আর ডেভসন সর্বপ্রথম স্যান্ডউইচ মডেল বানাইছে, আর সেটা কি প্রোটিন আর লিপিড দ্বারা তৈরি। স্যান্ডউইচ মডেলটা কি দ্বারা তৈরি, প্রোটিন আর লিপিড দ্বারা তৈরি। তাহলে ড্যানিয়েল আর ডেভসন কি আবিষ্কার করছে, স্যান্ডউইচ আবিষ্কার করছে। এই যে রবার্টসন, উনি আবিষ্কার করছেন ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। ইউনিট মেমব্রেন হাইপোথিসিস, যেটাকে একক পর্দার, ঠিক আছে, হাইপোথিসিস বলা হয়। বুঝছি ক্লিয়ার? এটা একক পর্দা হাইপোথিসিস বা মেমব্রেন, ইউনিট মেমব্রেন হাইপোথিসিস, যেটা রবার্টসন আবিষ্কার করছে। আর ড্যানিয়েল ডেভসন স্যান্ডউইচ মডেল আবিষ্কার করছে। সিঙ্গার নিকেলসন কি আবিষ্কার, ফ্লুইড মোজাইক মডেল। ঠিক আছে, একটু দেখে রাখলাম। প্লাজমা মেমব্রেন এর ফ্লুইড মোজাইক মডেলের কোন অংশটা তরল? খুব সুন্দর একটা কোশ্চেন। কোন অংশটা কি তরল? যারা জানি তারা একটু কমেন্ট করবো। 15 এ কে করছে এটা? আচ্ছা, হ্যাঁ, হুমায়রা হাসান, হ্যাঁ, এই তো গুড, শাবাশ। পিকে, ওকে, হ্যাঁ, সবাই এ বলছে। হ্যাঁ, এ কারণ কি, তরল হচ্ছে কোনটা, লিপিড অংশটা হচ্ছে তরল। এই লিপিড অংশটা একই স্থানে এরকম চলাচল করতে পারে, অক্ষ বরাবর ঘুরতে পারে, মানে নাচানাচি করতে পারে। দেখবা কিছু গানের ভিতরে ক্যাপুলটা হয়ে পড়ে গলার মধ্যে চেন চুন ঝুলে, আটের মধ্যে আন্টি দিয়া সারাক্ষণ ইয়ো 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 করে ফালফাল একবার এদিক ওইদিক করে না, লাফালাফি করে, এগুলো কি বলে, হিপ হপ। কি বলে, হিপ হপ। তাহলে লিপিডও সেম কাজ করে, ইয়ো ইয়ো করে। ঠিক আছে, এর জন্য লিপিডের এই চলনটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। কি মুভমেন্ট? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। তাহলে দেখো, এই যে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, যেটা কি করে, লিপিড অংশগ্রহণ করে। আর লিপিড একটা হচ্ছে কি তরল, লিপিড একটা কি তরল, বুঝতে পারছি? আর কার্বোহাইড্রেট গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এই যে কোষপ্রাচীর দিয়ে কোনো কিছু আদান প্রদান বা পরিবহন এর কাজ করে হচ্ছে কি কার্বোহাইড্রেট। মাথায় রাখবে, হ্যাঁ, পরিবহন। হাসান স্যারের বই লেখা আছে, হ্যাঁ, পরিবহন, কোনো কিছু পরিবহনের ক্ষেত্রে কাজ করে কে, কার্বোহাইড্রেট। তাহলে এটা একটু কি করবো আমরা, মাথায় রাখবো। আচ্ছা, আচ্ছা, বলো 16 নাম্বারটা বলো, যারা পারি তারা হচ্ছে বলবো আমরা। ওকে, 16 এ, স্মৃতি আক্তার এ, কোষ পর্দা বিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা কোষ ঝিল্লি যুক্ত, কোষ ঝিল্লি যুক্ত একটা, আর একটা হচ্ছে বিহীন। ঠিক আছে, আমি যুক্তটা করছিলাম, যুক্তটা একটু বলি। আমি বলছিলাম মা এবং ভাই, আমার মা ভাই সবই হচ্ছে পাগল। ঠিক আছে, মা এবং ভাই হচ্ছে পাগল। মা তার হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া, বইটা থাকলে মিলাই দিবা একটু, মাইটোকন্ড্রিয়া। এবং তার হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডো পুরোটা লিখলাম না। ভাই দ্বারা হচ্ছে ভ্যাকিউল। পা দ্বারা হচ্ছে পারঅক্সিসোম। তারপর হচ্ছে অক্সিসোম, লিখলাম না পুরোটা, প্লাস্টিক। ঠিক আছে, গ দ্বারা গলগি বডি, আর ল দ্বারা লাইসোসোম। ঠিক আছে, ল দ্বারা কি লাইসোসোম। মা এবং ভাই দুইজনই কি পাগল। তাহলে দেখো কোনটা কি হবে, তাহলে দেখো এই যে লাইসোসোম, পাগল, ল, লাইসোসোম আছে, গলগি বডি আছে, মাইটোকন্ড্রিয়া আছে, কোষ ঝিল্লি বিহীন কোনটা, রাইবোসোম। হ্যাঁ, বা যে ছন্দ দিয়ে পড়ছিলাম সেটা দেশে কি করবা, মনে রাখবা। ক্লিয়ার? তাহলে ঝিল্লিবিহীন অঙ্গাণু আমরা পড়লাম না, আমরা ঝিল্লি যুক্তটা পড়ছি। মা এবং ভাই দুজনে কি পাগল। কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? এটা আমরা সবাই জানি, হ্যাঁ, অনেকে আনসার করে ফেলছে, পিকে নীলা, হ্যাঁ, সবাই আনসার করছে। তাহলে প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? আমরা জানি রাইবোসোমকে বলা হয়। ঠিক আছে, বাকিগুলাকে কি বলা হয়? গলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, এবং কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। কি বলা হয়? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এখন গুরুত্বপূর্ণ একটা কথা, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় গলগি বডিকে, কিন্তু শর্করা রূপান্তরে, মানে কি বলে, শর্করার মানে কার্বোহাইড্রেট বাংলাদেশ শর্করা ফ্যাক্টরি বানানো হচ্ছে কোম্পানি, না কোম্পানি বলে, ফ্যাক্টরি মানে বাংলা কি জানি, কারখানা। শর্করা রূপান্তরের কারখানা বা শর্করা তৈরির কারখানা কিন্তু প্লাস্টিড। ঠিক আছে, বা ক্লোরোপ্লাস্ট, এর জন্য মাথায় থাকে। আমি যেভাবে রাখতাম গলজি বডি কি ইংলিশ শব্দ না, এর জন্য এর মধ্যে সব ইংলিশ, কার্বোহাইড্রেট এবং ফ্যাক্টরি।
ঠিক আছে। আর যেটা আছে প্লাস্টিকটার ক্ষেত্রে হচ্ছে শর্করা তৈরির কারখানা, সব বাংলা, শর্করা বাংলা, কারখানাও কি বাংলা, প্লাস্টিকও ধরো বাংলা, বুঝছি? তাই এটা একটু কষ্ট করে মনে রাখবা। তাহলে গলগি ট্রাফিক পুলিশ আর হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। লাইসোসোমকে আত্মঘাতী থলিকা, ঠিক আছে, আত্মঘাতী থলিকা বা সুইসাইডিয়াল ব্যাগ বলা হয়ে থাকে। হ্যাঁ, লাইসোসোমের ক্ষেত্রে যত ভাঙা ভোঙা আছে, নষ্ট করে সেটা হয়। তাহলে অটোলাইসিস করে, তারপর এটা কি করে, অটোফ্যাগি, স্বগ্রাস বা অটোফ্যাগি করে এগুলো দেবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা, এটা পরিবহনে সাহায্য করে, প্রোটিন পরিবহন করে, ঠিক আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পরিবহনে সাহায্য করে, এগুলো একটু মাথায় রাখবা। এই যে দেয়া আছে, কোষের পরিবহন তন্ত্র গঠন করে, আত্মঘাতী থলিকা, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। যদি এই কার্বোহাইড্রেট বাংলা কি, আবার বলতেছি, বাংলা হচ্ছে শর্করা, ফ্যাক্টরি বাংলা কি বলো তো, কারখানা। কারখানার শর্করা হলে তখন কি হবে, ক্লোরোপ্লাস্ট হবে, ক্লোরোপ্লাস্ট হবে। কোনটা আদিকোষী রাইবোজোমের উপ-একক? আদিকোষী বলতে মানে কোনটা বলো তো? 70 70 রাইবোজোমের কথা বলছে, 70 রাইবোজোম। তাহলে চলো এটা একটু দেখি। হ্যাঁ, এটা তোমার জন্য হেল্পফুল হবে, একবার পড়ে দিই, জাহাঙ্গীরনগরের জন্য অনেক ইম্পর্টেন্ট এটা। তাহলে দুই ধরনের রাইবোজোম আছে, একটা 70 কি থাকে, আদিকোষী থাকে, এটা দুই ভাগে ভাগ করা যায়। 7 এটা কত, জুম না বেজল, তাহলে সব বেজল গুলো থাকবে, কত হবে 50 এর হচ্ছে কত 30 বুঝছি। এরকম 80 এটা জোর, 30 80 এটা কিন্তু দুইটাই কি থাকবে, জোর থাকবে, তাহলে 60 আর হচ্ছে কত 40। হ্যাঁ, বুঝো কাজ বলে না, তাহলে বেজুর থাকলে হচ্ছে কি হবে 70। ওকে, আচ্ছা এখন মজার ব্যাপার হচ্ছে এখানে দেখো, এটা যে ভরটা, আমাদের ভরটা দেয়া আছে, ঠিক আছে, আর এই যে ভরটা দেয়া আছে, ঠিক আছে, ভরটা মধ্যে 70 এর সাথে মিলাই তাহলে ভালো হবে। 70 এর ক্ষেত্রে মান হচ্ছে 2.7 ইনটু 10 টু দি পাওয়ার 6। এইটির ক্ষেত্রে যে মানটা আছে সেটা 40 এর সাথে মিলবে, ঠিক আছে, যেহেতু এটার সাথে এটা, তাহলে কত 40 ইনটু কত 10 টু দি পাওয়ার 6 পর্যন্ত হয়ে থাকে। হ্যাঁ, এটা একটু দেখবা। এরপর আসো, এই যে 70 আছে, এই 70 এর ভিতরে আবার কি আছে, ভাগ আছে। 70 এর ভিতরে কি আছে, তিনটা ভাগ আছে, বুঝছি, কি আছে, ভাগ আছে। আমরা 80 এর ভাগগুলো যদি মনে রাখি, 80 ক্ষেত্রে ভাগ আছে, একটা হচ্ছে 28, দেখো এই যে 8 আছে, তাহলে 28, আরেকটা হচ্ছে 18, ঠিক আছে, তারপর আরেকটা হচ্ছে 5.8, কত 5.8, দেখো সবগুলোতে 8 আছে, আরেকটা হচ্ছে 5, আরেকটা কি 5, শুধু 5। এখন 5 70 এসেও কমন, তাহলে 5 70 এসেও থাকবে, কত 80 এসেও থাকবে, বুঝছি কিনা? কিন্তু 80 এসে সবগুলোর মধ্যে 8 আছে, যে 8, বুঝছি, 80 এসে সবগুলোতে কি থাকবে, 8 থাকবে। ক্লিয়ার এটা, বুঝছো? ঠিক বলছি না? 80 এসে সবগুলোতে কি থাকবে, 8 থাকবে। ওকে, তাহলে 80 এসে 4টা আরএনএ মান থাকবে, বুঝছি। আচ্ছা, আর 80 প্রকার প্রোটিন থাকে। এখানে প্রোটিন থাকে কত প্রকার? প্রোটিন হচ্ছে কত প্রকার, 80 প্রকার। প্রোটিন হচ্ছে কত প্রকার, 80 প্রকার। তাহলে ক্লিয়ার না এটা? আসলে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে 70 এটা বেজুর, সবগুলো বেজুর থাকবে, এটার কোনো ভ্যালু আমরা পড়ি নাই, ঠিক আছে। এটার মধ্যে একটা ভ্যালু 5, যেটা দুইটাতেই কমন, যেটা এটা 80 এখানে সবগুলোতে কি থাকবে, 8 থাকবে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এরপরে ক্লিয়ার না হলে কিছু করার নেই। ওকে, তারপরে কি, চলো। আচ্ছা, বলছে প্রোটিন সংশ্লেষণের অঙ্গাণু কোনটা? প্রোটিন সংশ্লেষণের অঙ্গাণু মানে প্রোটিন তৈরির অঙ্গাণু কোনটা? একই কথা। তাহলে কি হবে বলো তো? আমরা জানি এটা। তাহলে কি হবে? রাইবোজোম হবে। কি হবে? রাইবোজোম হবে। ওকে, সব ধরনের কোষে পাওয়া যায় কোনটা? সব ধরনের কোষে পাওয়া যায়, ঠিক আছে। আমি এক কথায় বললে এটাকে সর্বজনীন অঙ্গাণু বলা হয়, সর্বজনীন অঙ্গাণু। এরপর যারা জানি তারা হচ্ছে কমেন্ট করো, অঙ্গাণু, সর্বজনীন অঙ্গাণু। কোনটাকে সর্বজনীন অঙ্গাণু বলা হয়? বি কি না 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 না, হ্যাঁ স্মৃতি আক্তার, গুড। রাইবোজোম, হ্যাঁ নীলা, রাইবোজোমকে সর্বজনীন বলা হয়। কেন বলতো? আদি কোষে পাওয়া যায় 70s আর প্রকৃত কোষে পাওয়া যায় 80s। তাহলে কি হলো, রাইবোজোম দুই প্রকার, দুই কোষেই পাওয়া যায়, আদি কোষে পাওয়া যায়, প্রকৃত কোষে পাওয়া যায়। এর জন্য এটাকে সর্বজনীন অঙ্গাণু বলা হয়। ক্লিয়ার? মাথায় থাকবে। তাহলে সর্বজনীন অঙ্গাণু কোনটা বলতো? রাইবোজোম, যেটা আদি কোষে পাওয়া যায়, প্রকৃত কোষে পাওয়া যায়। ক্লিয়ার? আচ্ছা, মাইটোকন্ড্রিয়া কোষের পাওয়ার হাউস বা শক্তি ঘর বলা হয়। শক্তি রিলেটেড যা আছে, ঠিক আছে, শক্তি রিলেটেড যা বাবা সব হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। ভাঙাভাঙি যা আছে, ক্ষতি করে ফেলবে, উড়াই ফেলবে, ক্যান্সার তৈরি করবে, সব হচ্ছে লাইসোসোমে। আর ক্লোরোপ্লাস্ট হচ্ছে খাদ্য প্রস্তুত করবে, শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করবে। বলতো তোমার খাদ্য কি তুমি প্রস্তুত করো? তোমার বাজি, আমি আমার খাদ্য প্রস্তুত করি। তোমার রান্না করো, তুমি প্রস্তুত করো না, তোমার খাদ্য তুমি প্রস্তুত করো, বলো। তাই কার খাদ্য কে কার খাদ্য প্রস্তুত করে বলো। আচ্ছা, রাইবোজোমের একটি উপ-একক 30S, অন্যটি কত হবে? এই দেখো বিজুর আছে, কত আছে বিজুর, তাহলে 70 এর মধ্যে পড়ছে, তাহলে একটা 30 আর একটা কত বাচ্চা কাচ্চা, আরেকটা হচ্ছে কি 50, তাই না? 50। কোন জীবকোষে প্রাপ্ত রাইবোজোমের একটা উপকে 40 মানে যোগটা আসছে, তাহলে বোঝা যাচ্ছে কি 80 আছে, একটা 40 আর একটা কত বাচ্চা কাচ্চা 60, একটা কত 60 হবে, একটা কত হবে ভাইয়া আমি 100%। আচ্ছা,
তাহলে প্রোটিন বেশি রাইবোজোমের এটা বুঝেন রাইবোজোমের রাসায়নিক উপাদান কোনটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ভালো একটা কোশ্চেন করছে ঠিক আছে তাহলে বড় একটা কোনটা রাসায়নিক উপাদান দুইটা জিনিস আছে দুইটাই 1% এক অনুপাত একে থাকে বলতো কি কি তাড়াতাড়ি যারা জানি তার কমেন্ট করবো দ্রুত দ্রুত কমেন্ট করবো ইকে টেস্টি হ্যাঁ আরেকটা কি আরের সাথে আরেকটা কি থাকে হ্যাঁ স্মৃতি কাজল আরের সাথে আরেকটা কি থাকে বলতো প্রোটিন আরেকটা কি থাকে প্রোটিন থাকে তাহলে প্রোটিন আর আরএনএ এগুলো হচ্ছে দিয়ে আছে দেখে দেখে আনসার করেছিলাম রাইবোসোম নাম কে প্রস্তাব করে খুব সুন্দর একটা কোশ্চেন ঠিক আছে নতুন এডিশনের বই যাদের নাই তাদের ঝামেলা হওয়ার কথা নতুন এডিশনের বই যাদের আছে তাদের ঝামেলা হওয়ার কথা নতুন এডিশনে সুন্দরভাবে লেখা আছে আবিষ্কার এবং নামকরণ দুইজনই করা হয়েছে জর্জ প্যালাডে কে করে এটা জর্জ প্যালাডে আবুল হাসান স্যারের নতুন বই দেয়া আছে হ্যাঁ তাহলে চোখ বন্ধ করে আনসার হবে কি বলতো জর্জ প্যালাডে ঠিক আছে ক্লিয়ার আর ক্লড যেটা আছে ক্লড শুধুমাত্র কি বলছে এটা কি জানি বলছে মাইক্রোজোম বলছে মাইক্রোজোম কি বলছে ক্লড বলছে বাট এখন নতুন বইয়ে জর্জ প্যালাডে কি বলছে আবিষ্কার করছে নামকরণ করছে ঠিক আছে আচ্ছা তাহলে আগের এডিশনের পর চিন্তা হবে রবার্টস এন্ড বলা যাবে না ঠিক আছে জর্জ প্যালাডের কথা আমার মাথায় রাখবে এটা ওকে ঠিক আছে 24 হচ্ছে সি হ্যাঁ জর্জ প্যালাডে এরপর আসলে গলগি বডি শুক্রাণু গঠনে সহায়তা করে কোনটা দেখো সহায়তা যখন কোশ্চেনটা আসবে তখন অ্যান্সার একটা আর একটা শুক্রাণু তৈরি করে কারা বা শুক্রাণু গঠন করে কারা তখন কোশ্চেন অ্যান্সার একটা শুক্রাণু গঠনে সহায়তা করে একটা আরেকটা আছে শুক্রাণু ল্যাজ গঠন করে এটা হচ্ছে আরেকটা তিনটা কোশ্চেন এখানে শুক্রাণু দিয়া তোমার এই চ্যাপ্টারে একটা শুক্রাণু গঠনে সহায়তা করে ঠিক আছে আরেকটা হচ্ছে শুক্রাণু গঠন মানে তৈরি করে শুক্রাণু বা ডিম্বাণু দুইটাই তৈরি করে একটা হচ্ছে ল্যাজ গঠন করে আমাদের এটা বলো কোনটা কি 25A হ্যাঁ গলগি বডি শুক্রাণু গঠনে সহায়তা করে বা অ্যাক্রোজোম তৈরি করে হ্যাঁ অ্যাক্রোজোম তৈরি করে কি তৈরি করে অ্যাক্রোজোম হচ্ছে কি ধর এই যেরকম যদি এটা হয় ভালো লাগছে না যেরকম বেলুনের মতো হয় এটার বেশিরভাগ অংশটাই হচ্ছে কি এই যে অ্যাক্রোজোম থাকে মানে অ্যাক্রোজোম গঠন করে এটাই তৈরি করে শুক্রাণু ডিম্বাণু দুইটাই তৈরি করে হচ্ছে মাইটোকন্ড্রিয়া কে তৈরি করে মাইটোকন্ড্রিয়া আর ল্যাজ গঠন করা হচ্ছে সেন্ট্রিওল এর যেমন আওয়াজ হ্যাঁ তাহলে অ্যাক্রোজোম বা সহায়তা করা হচ্ছে গলগি বডি মাইটোকন্ড্রিয়া হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু দুইটাই তৈরি করে আর সেন্ট্রিওল হচ্ছে শুক্রাণু ল্যাজ গঠনে সহায়তা করে সিলিয়া ফ্লাজেলা তৈরি সাহায্য করে সেন্ট্রিওল আরেকটা জিনিস কাজ করে মাকুতন্ত্র গঠন করে ভালো কথা এই যে গলগি বডি না পুশ প্লেট তৈরি করে এগুলো প্যারাগ্রাফ হয় পুশ প্লেট হ্যাঁ প্লেট খুব ইম্পর্টেন্ট আর সেন্ট্রিওল হচ্ছে কোষ বিভাজনের মাকুতন্ত্র গঠন করে হ্যাঁ মাকুতন্ত্র হ্যাঁ প্যারাগ্রাফ জানা এটা তাহলে দুইটার মধ্যে কি আবার গলগি বডি হচ্ছে সহায়তা মাইক্রোজোম সেন্ট্রিওল হচ্ছে কি ল্যাজ তৈরি করে গলগি বডি হচ্ছে কোষ প্লেট তৈরি করে আর কোষ বিভাজনের সেন্ট্রিওল হচ্ছে মাকুতন্ত্র গঠন করে শুক্রাণু ডিম্বাণু তৈরি করে সেই ক্ষেত্রে হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া বুঝছি আচ্ছা ওকে আচ্ছা ঠিক আছে নিউক্লিয়াস কি যেটা বলা হয় কোষের প্রাণ কেন্দ্র কেন্দ্রিকা কোষের মস্তিষ্ক সবই বলা হয় এটাকে হ্যাঁ ওকে তাহলে আনসার কি হবে গলগি বডি আচ্ছা ঠিক আছে শুক্রাণু ডিম্বাণু গঠন অংশ নিয়ে বা তৈরি অংশ নিয়ে মাইটোকন্ড্রিয়া কোষ বিভাজনের সময় এই যে দেয়া আছে কোষ প্লেট তৈরি করে কোনটা কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু মাত্রই বললাম কোনটা হবে বলো তো আনসার কি হবে এই যে গলগি বডি কোষ প্লেট তৈরির কাজ গলগি বডির কাজ গলগি বডি আরো কিছু গুরুত্ব এই যে প্রোটিন আর হচ্ছে ভিটামিন সি এই যে ভিটামিন এটা খুব ইম্পর্টেন্ট ভিটামিন সি প্রোটিন আর ভিটামিন সি তৈরিতে কাজ করে লাস্ট ইয়ারে কিন্তু এই ভিতরের কাজ থেকে কোশ্চেন আসছে মেডিকেলে সো এগুলো একটু দেখে রাখবা এই অ্যাক্রোজোম তৈরিতে এটা আমাদের সেন্সারের তথ্য অ্যাক্রোজোম তৈরিতে কাজ করে হচ্ছে কি গলগি বডি আচ্ছা কোষের ট্রাফিক পুলিশ কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় ওকে মাইক্রোটিউবুলস লাইসোসোম এগুলো মোটামুটি আমরা বলছি ঠিক আছে উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় সব ইংলিশ নাম কার্বোহাইড্রেট ইংলিশ নাম ফ্যাক্টরি ইংলিশ নাম বলছে যে গলগি বস্তুর জায়গায় বডি লেখা থাকে হ্যাঁ বডি লেখা থাকে বডি বিল্ডার ঠিক আছে সেটা কোনটা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় বাকিগুলো তো বলেই আছে বহুত বলছে অবশ্যই এখন তাহলে দাগাই দেব আমরা কোষীয় পরিপাকে অংশগ্রহণকারী অঙ্গাণু কোনটা পরিপাক বা বিপাক মানে ভাঙাচোরা কি বলছি ভাঙাচোরা নিয়ে যা আছে সব হচ্ছে লাইসোসোম ঠিক আছে তাহলে কোনটা হবে লাইসোসোম আনসার কি বলতো লাইসোসোম বাকি অপশন ইম্পর্টেন্ট তথ্য মোটামুটি বলে ফেলছি আচ্ছা রাইবোসোমের প্রধান কাজ লেখা আছে তুমি জানো এগুলো বললাম না হ্যাঁ ওকে স্টেবিলাইজার আর একটা লেবিলাইজার নিম্নের কোন অঙ্গাণুর বৈশিষ্ট্য স্টেবিলাইজার যে হচ্ছে কি করে স্টেবল রাখে ভাঙতে দেয় না
এখন বলো তো লাইসোসোম যে সকল কোষকে ভেঙে দেয়, সব হ্রাস করে ফেলায় বা অটোফ্যাগি করে, এটার কারণ হচ্ছে সে যখন অনেক খাদ্যের অভাব থাকে, তীব্র খাদ্যের অভাব, তখন সেটা অটো ভেঙে যায়, প্রাচীরটা ভেঙে এনজাইম ক্ষরণ হয়। এই এনজাইম গুলো পর অন্যান্য কোষগুলোকে ধ্বংস করে দেয়, বুঝছো? ক্যান্সারও তৈরি করে দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই এনজাইম গুলো তৈরি হইতে বের হইতে দেয় না, সেটা হচ্ছে স্টেবিলাইজার। আর বের করতে সাহায্য করে সেটা হচ্ছে ল্যাবিলাইজার, বুঝছো? তাহলে স্টেবিলাইজার কোনগুলা? স্টেবল মানে কি, যদি কঠিন থাকে, শক্ত থাকে, তাহলে কিন্তু এটা হইতে পারবে না। তাহলে মনে রাখবা স্টেবিলাইজার যে অ্যান্সার গুলো সব ক দিয়া, ঠিক আছে? একটা হচ্ছে কোলেস্টেরল আর একটা হচ্ছে কর্টিজেন মনে হয়, ঠিক আছে? সব ক দিয়া। তাহলে স্টেবিলাইজার কারা? কঠিন, মনে রাখবা কঠিন, ঠিক আছে? এর জন্য তারা কি কঠিন, শক্ত, এর জন্য বের হইতে দেয় না, মানে সবকিছু ক দিয়া হবে, হ্যাঁ? আচ্ছা, লেবিলাইজার, ঠিক আছে, বোঝাই যাচ্ছে লেডিস মানে একটু গইলা যায়, নরম থাকে, তাহলে হরমোন গুলা দ্বারা, প্রোজেস্টেরন মেয়েদের হরমোন, তারপর টেস্টোস্টেরন যদি ছেলেদের মেন হরমোন, যাই হোক ওই হরমোন গুলোর ক্ষেত্রে হচ্ছে লেবিলাইজার হিসেবে কাজ করে। যে একটা মনে দিতে হবে, তাহলে স্টেবল কারা? তারা কঠিন, মানে এর আনসারে ক থাকবে, তাহলে আনসারটা কি হবে? এমনি তো লাইসোসোমের অংশ, এটা বুঝছি? তাহলে লাইসোসোমের অংশ। ও আচ্ছা, দিয়ে গেছিল এই যে কোলেস্টেরল আর কর্টিজেন, কোলেস্টেরল আর কি কর্টিজেন, কোলেস্টেরল কর্টিজেন কঠিন, এর জন্য তারা স্টেবল। ওকে, কোন অঙ্গাণুটির মাধ্যমে অটোফ্যাগি ঘটে? কোন অঙ্গাণুটির মাধ্যমে কি ঘটে? অটোফ্যাগি ঘটে। 30 নাম্বার, বাচ্চা কাচ্চা অ্যান্সার করো দেখি কারা পারি। অটোফ্যাগি বারবার বলছিলাম, যত ভাঙাচোরার কাজ আছে সবকিছু কে করে? লাইসোসোম করে। তাহলে অ্যান্সার কি হবে? লাইসোসোম, ঠিক আছে? এই ইডিওসোম মনে আছে কিনা? গলগি বডির আরো একটা নাম আছে, লাইপোকন্ডিয়া বা লিপোকন্ডিয়া, ইডিওসোম, ডিক্টাসোম, ঠিক আছে? এটা কার নাম? গলগি বডির নাম, হ্যাঁ? সো এগুলো একটু দেখে রাখবে। ইডিওসোম গলগি বডির নাম, ডিক্টাসোম গলগি বডির নাম, হ্যাঁ? সেন্ট্রোজোম এটা হচ্ছে সেন্ট্রিওলের একটা অংশ। সেন্ট্রিওলের মানে একত্রে মিললে সেন্ট্রিওল আর সেন্ট্রোস্ফিয়ার, এই দুইটা জিনিসকে একত্রে বলা হয় সেন্ট্রোজোম। তাহলে সেন্ট্রোজোম সমান সেন্ট্রিওল প্লাস হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার, এই দুইটাকে একত্রে বলা হয় সেন্ট্রোজোম, আর বাকিগুলো তো আমরা রাইবোজোম পড়ছি, তাই না? আচ্ছা, অ্যান্সার করছি বাচ্চা কাচ্চা। ওকে, গ। আচ্ছা, 31 ওকে, 31 কি লাইসোসোম? হ্যাঁ, অটোলাইসিস, অটোফ্যাগি একই কথা, হ্যাঁ? লাইসোসোম হবে আনসার। আনসার কি? লাইসোসোম। 32 নাম্বার, সিস্টার্নি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আসছে, যেটি পরিবহনের প্রধান কাজ। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? পরিবহন হচ্ছে প্রধান কাজ, ঠিক আছে? এটা আমি মনে রাখতাম, এই যে নামের মধ্যে প আছে, এর জন্য এটা প্রোটোপ্লাজমিক গঠন তৈরি করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের হয়, একটা মসৃণ, একটা অমসৃণ। অমসৃণ কোনটা? যেটার মধ্যে দানা দানা থাকে, মনে রাখবা এই চ্যাপ্টার কোষের মধ্যে দানা দানা থাকে মানে রাইবোজোম। রাইবোজোম কি? দানা দানা হয়। তাহলে কোন কিছুর সামনে যদি চিনির দানা পড়ে এবার তুমি নড়া দাও, তাহলে কি হাতে বাইসা পড়বে না? তাহলে এটা অমসৃণ। রাইবোজোম থাকলে অমসৃণ। রাইবোজোমের কাজে কি? প্রোটিন সংশ্লেষণ করা। যেহেতু আবার মসৃণ হয়, তাহলে লিপিডও করে, এটা সংশ্লেষ করে, ঠিক আছে? হরমোনও সংশ্লেষ করে, এর জন্য একটা অন্তঃবাহক বলা হয়, ঠিক আছে? তারপরে দেখবা, হ্যাঁ, একটু দেখে নিও। সিস্টার্নি ভেসিকল সাথে সংযুক্ত হয়ে জালের মতো গঠন করে। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গঠনগতভাবে তিন প্রকার। আমি মনে রাখবো সিভিক, ঠিক আছে? সিভিক। এই এস দ্বারা হচ্ছে সিস্টার্নি, বি দ্বারা হচ্ছে ভেসিকল, টি দ্বারা টিউবিউল, হ্যাঁ? টিউবিউল। তাহলে সিস্টার্নি, ভেসিকল আর টিউবিউল। সিস্টার্নি, এটা গুরুত্বপূর্ণ কথা, সিস্টার্নি সমান্তরাল হয়, ভেসিকল বস এটা বর্তুলাকার হয়, এটা মেডিকেল কোশ্চেন, হ্যাঁ? বেসিক্যালি বস এর বর্তুলাকার, হ্যাঁ? এটা বর্তুলাকার হয়। আর টিউব, নামের মধ্যে টিউব আছে, টিউব মানে কি? নল, এটা নলাকার, বুঝতে পারছি? এটা কি হয়? নলাকার হয়। তাহলে বুঝাই যাচ্ছে অ্যান্সার কি হবে বলতো? এই টিউবুলাস। যেহেতু তিনটা অংশ, দুইটা অংশের কথা বলা আছে এখানে, তাহলে 3 নাম্বার অংশ আছে, হবে কি? 3 নাম্বার অংশ। আচ্ছা, 32 ডি কার বলছে? ডি না, ঠিক আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে দানা দানা বস্তু, আমি কি বলছি একটু আগে বললাম, দানা দানার মতো মানে অমসৃণ হয়ে যায়, সেগুলো কি নাম? বাচ্চা কাচ্চা, এই যে রাইবোজোম। এর জন্য এটার নাম হয় অমসৃণ হয়। আর যদি রাইবোজোম না থাকে সেটাকে আমরা মসৃণ বলবো, ঠিক আছে? কি বলবো? মসৃণ বলবো। ওকে, ঠিক আছে। এরপর আসো মাইটোকন্ড্রিয়া পড়বো আমরা। মাইটোকন্ড্রিয়া ইম্পর্টেন্ট একটা টপিক, হ্যাঁ? মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? আমি বলছি শক্তি রিলেটেড যা আছে সব হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে শর্করা তৈরি করে কার কাজ? ক্লোরোপ্লাস্টের কাজ, ওকে? প্রোটিন তৈরি করা রাইবোসোমের কাজ, শক্তি উৎপাদন করে কার কাজ? মাইটোকন্ড্রিয়ার কাজ। আর লাইসোসোম তৈরি করা গলগি বডির কাজ, ঠিক আছে? আগে বাপ তারপরে সন্তান। দেখবা আবুল হাসান স্যার সিরিয়াল মেনটেন করলে আগে গলগি বডি তারপর লাইসোসোম। তাহলে লাইসোসোমের বাপকে আব্বাকে বলা গলগি বডি, নামের মধ্যে বডি আছে, তাই না? বাপ বোঝাই যাচ্ছে। তাহলে লাইসোসোম তৈরি করা কার কাজ? গলগি বডির কাজ, ঠিক আছে? একটু বুঝে বললে সহজে বললাম, ওকে? তাহলে শক্তি উৎপাদন করা কার কাজ? মাইটোকন্ড্রিয়ার কাজ। আমি যে কথাগুলো বলতেছি এগুলো মনোযোগ দিবা, মনে ট্রাই করবা। এটিপি সিনথেসিস করে কে?
এটিপি সিনথেসিস করে কার কাজ? এটিপি সিনথেসিস করা মাইটোকন্ড্রিয়ার কাজ। বুঝাই যাচ্ছে সে শক্তি উৎপাদন করে। আর আমাদের বডির শক্তি বলতে আমরা কি বুঝি? এটিপি কে বুঝি। ঠিক আছে, এই এটিপির অনেকগুলো নাম আছে। একে জৈব মুদ্রা বলা হয়। কি বলা হয়? জৈব মুদ্রা। কি কি জানো বলতো? জৈব মুদ্রা বা বায়োলজিক জৈব মুদ্রা। ঠিক আছে, জৈব মুদ্রা বা এনার্জি কয়েন বলা হয়। জৈব মুদ্রা, শক্তি মুদ্রা বুঝা যায়। কি বলা হয়? শক্তি মুদ্রা, জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা, এনার্জি কয়েন। ঠিক আছে, এগুলো একটু দেখবা। ওকে, তাহলে কই তৈরি হয়? এটা মাইটোকন্ড্রিয়াতে তৈরি হয় এটিপি। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া প্রথম কে প্রত্যক্ষ করেন? তাহলে প্রথম সবার আগে যে সে প্রত্যক্ষ করবে, তারপরে জন হচ্ছে প্রথম জন হচ্ছে প্রত্যক্ষ, তারপর আবিষ্কার, তারপর নামকরণ। ঠিক আছে, দেখো এখানে তারা একটা ছন্দ দিছে। তাহলে হচ্ছে ক্যাপ বলছে। ঠিক আছে, প্রথম কলিকার, তারপর অলটম্যান, তারপর হচ্ছে ব্যান্ডা। কলিকার হচ্ছে সর্বপ্রথম কি করছে? তুমি যদি আবুল হাসানের বই, সে হচ্ছে প্রত্যক্ষ করছে। তারপর হচ্ছে কি পরের জন্য হচ্ছে অলটম্যান। অলটম্যান আসলে নতুন এডিশনের বইটাতে অলটম্যান বায়োপ্লাস নামকরণ করছে। নতুন এডিশন বই দেখবে কি বায়োপ্লাস বলছে। হ্যাঁ, অলটম্যান বায়োপ্লাস বলছে। এখানে একটু ভুল দিয়া, ফিলাটা বলছে ওয়াল্টার ফ্লেমিং। হ্যাঁ, ফিলা বলছে কে? ফ্লেমিং। ওয়াল্টার ফ্লেমিং। তাহলে ফিলা বলছে যে ফিলা ফ্লেমিং বলছে, বা অলটম্যান কি বলছে? বায়োপ্লাস বলছে। আর ব্যান্ডা হচ্ছে কি করছে? মাইটোকন্ড্রিয়া নামকরণ করছে। বুঝছি? তাহলে মাইটোকন্ড্রিয়া নামকরণ করছে ব্যান্ডা, এটা মাথায় রাখবা। তাহলে প্রথমে আবিষ্কার, এরপর হচ্ছে বায়োপ্লাস, আর মাইটোকন্ড্রিয়া নামকরণ করছে হচ্ছে ব্যান্ডা। বুঝতে পারছি? আর ওয়াল্টার ফ্লেমিং অনেক কাজ করছে, কিন্তু তুমি জানো কিনা যে ক্রোমোজোমের নাম ক্রোমাটিন বলছিল। ক্রোমাটিন জানি না আমরা, ক্রোমোজোমের রাইট নাম এই ক্রোমাটিন বলছিল ওয়াল্টার ফ্লেমিং। কোষ বিভাজন চ্যাপ্টারে আমরা কালকে কবে জানি পড়াইছি মনে হয়, এমসিকিউ সলভ করেছি, তখন বলছি যে সে কি করছে বলতো? সর্বপ্রথম মাইটোসিস কোষ বিভাজনটা দেখছে সালামান্ডার কোষে, তাই না? তাহলে এবং মাইটোসিস নামকরণ করছে সে। ওয়াল্টার ফ্লেমিং মাইটোসিস নামকরণ করছে। ওয়াল্টার ফ্লেমিং প্রথম কোষ বিভাজন প্রত্যক্ষ করছে, ফিলা নামকরণ করছে, তারপর কি বললাম? ক্রোমাটিন নামকরণ করছে। এগুলো একটু মাথায় রাখবে। হ্যাঁ, বায়োলজিক্যাল পাওয়ার হাউস। ঠিক আছে, পাওয়ার হাউস কাকে বলে? আমরা শক্তি গড় বলি, তাই না? মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। বলছে কোন পদার্থটির পরিমাণ 25 থেকে 30% হয়। ঠিক আছে, 25 থেকে 30% হয়। এটা সুন্দর ভাবে মনে রাখবে। এটার আনসার হচ্ছে কি? লিপিড। লিপিড কত থেকে হয়? 25 থেকে 30% হয়। আজিবুল স্যার ইনফরমেশন তো সেটা আমাদের স্যার সাথে একটু মিলবে না। আমাদের সাথে দেখবা যে 29% গ্লিসারাইড বলছে। ঠিক আছে, 4% লেসিথিন বলছে। হ্যাঁ, সো এটা একটু মিলে দেখে নিও, এটাও দেখে নিও। ঠিক আছে, যদি চলে আসে, যদি আসে একটু বড় কম, তাহলে 65% প্রোটিন। এটা আবুল হাসান আর আজিবুল দুইটা দিয়ে, বাট 35 থেকে 30% লিপিড, আর আমাদের বলছে গ্লিসারাইড। ঠিক আছে, আর এটা টুকি থাকে লিপিডের মধ্যে। এটা আছে লিপিডের মধ্যে। এটা কি? ফসফোলিপিড 5% কোলেস্টেরল থাকে। আর পরের কোশ্চেনটা, এটাই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা যে কোনো জায়গায় আসতে পারে। মাইটোকন্ড্রিয়াতে প্রায় কত প্রকার এনজাইম এবং কো এনজাইম থাকে? এটা তোমার হাতে আবুল হাসান স্যারের বইও আছে। আমরা এখন যা করছি একই কথা, এগুলো সব আবুল হাসান স্যারের বইয়ের রাইটারে ছিল, বাট দু একটা এমসিকিউ আছে যেগুলো হয়তো বা এক্সাক্ট না। ওকে, আর 30 হচ্ছে কত? বি। হ্যাঁ, 100 প্রকার কি থাকে মাইটোকন্ড্রিয়াতে? 100 প্রকার এনজাইম বা কোএনজাইম থাকে। কোনটি ডিএনএ বহনকারী অঙ্গাণু? ডিএনএ আছে কার মধ্যে বলতো? কার মধ্যে আছে? এর মধ্যে যতগুলো আছে তার মধ্যে শুধুমাত্র মাইটোকন্ড্রিয়া কি আছে? ডিএনএ থাকে। ইভেন এদের ডিএনএটা বৃত্তাকার। কি ডিএনএ? বৃত্তাকার। আদিকোষের ডিএনএ কেমন হয়? বৃত্তাকার। আর মাইটোকন্ড্রিয়ার ডিএনএটা বৃত্তাকার হয়ে থাকে। বুঝতে পারছি? মাইটোকন্ড্রিয়ার ডিএনএ কি থাকে? বৃত্তাকার হয়ে থাকে। বুঝতে পারছি? ক্লোরোপ্লাস্টের ডিএনএ থাকে। ক্লোরোপ্লাস্টের ডিএনএটাও বৃত্তাকার। ক্লোরোপ্লাস্টের কি? ক্লোরোপ্লাস্টের ডিএনএ বৃত্তাকার, আর হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ডিএনএ বৃত্তাকার, আর আদিকোষের ডিএনএ বৃত্তাকার। বাকি প্রকৃত কোষের সবারই বা ইউক্যারিওটিক সেলের সবার হচ্ছে ডিএনএ সূত্রাকার। ডিএনএ কি? সূত্রাকার। তোমার আমার ডিএনএ কি বলো তো? সূত্রাকার। তোমার একটু শেয়ার টিয়ার লাইকটা শেয়ার টিয়ার দিয়ে তোরা একটু বন্ধু বান্ধবকে মেনশন টেনশন দিয়ে কত কষ্ট করে তাদের জন্য ক্লাস নেই। হ্যাঁ, আর ক্লাস করে কি উপকার হয় না? বল, তোদের লাভ হয়েছে নাকি লস করে দেখ? বল। তাহলে একটু মেনশন টেনশন দিস। ওকে, ঠিক আছে। এনার্জি কারেন্সি একটু আগে বলো। এনার্জি কারেন্সি মানে কি? এ টি পি, তাই না? কোন অঙ্গাণুর সাথে সম্পর্কিত বলো তো? মাইটোকন্ড্রিয়ার সাথে সম্পর্কিত, তাই না? মাইটোকন্ড্রিয়ার সাথে সম্পর্কিত, আমরা জানি। ভাই সব চ্যাপ্টার গুলো নিবেন? হ্যাঁ, ইনশাল্লাহ চেষ্টা করবো। যদি মানুষজন থাকে, তোমরা যদি আমাদেরকে সবাই বন্ধু বান্ধবদের নিয়ে আসো, যত মানুষ বাড়বে তত ক্লাসের আগ্রহ বাড়বে। ঠিক আছে, তাহলে দেখবি প্রতিদিন এক চ্যাপ্টার 2 চ্যাপ্টার করে নিয়ে নিই। ঠিক আছে জীবনে আমি কি বলছি? খাওয়া দাওয়া ঘুম বাদে 29 তারিখ পর্যন্ত, জাহাঙ্গীরনগরের পরীক্ষা 29 তারিখ বলতে ডি ইউনিট পর্যন্ত আমি আমার সর্বোচ্চটা একদম সেম টু সেম তোদের মতো আমি সারাদিন এগুলোই করি। এখন ঘুম তো উঠে এগুলো করি, হয়তো এগুলা কোশ্চেন বানাই, না হলে হচ্ছে ঘাটাঘাটি করি। ঠিক আছে, এগুলো নিয়ে করে থাকি সারাদিন। গ্রুপে পোস্ট করা,
বা ব্যাচটারে কিভাবে আগানো যায়। তোরা জানিস কিনা আমরা অবশ্যই ব্যাচ 4 নিয়ে কাজ করতেছি। তো এই ব্যাচ নিয়ে কিভাবে পড়াবো, কি করবো, রুটিন সাজাবো, তো এগুলো নিয়ে টুকটাক কিভাবে কি সহজ করা যায় কোশ্চেন গুলা ঘাটাঘাটি করতেছি। মানুষের জ্ঞানের তো শেষ নেই, জানা শেষ আছে, জানা শেষ নেই। আমি এখন নিজে হচ্ছে এখন আমি কি করি, অনেক পড়াশোনা করি। ঠিক আছে, দেখা যায় যে আসলে জাহাঙ্গীরনগরে এমন এমন কিছু কোশ্চেন আসে যেগুলো হচ্ছে আসলে আনপ্রেডিক্টেবল। ঠিক আছে, একদম প্রেডিক্ট করা যায় না। তো ওই টপিক গুলা, কঠিন কঠিন টপিক গুলা যেন তাদের জন্য সহজ হয়, এগুলা ট্রাই করি কিভাবে সহজ বানানো যায়, গল্প বানানো যায়, ছন্দ বানানো যায়। ঠিক আছে, তো এই তা আমার মতো আমি যদি এই বয়সে বুড়া বয়সে পড়তে পারি তাহলে তোরা কেন পড়বে না? ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে চল, কোষের শক্তি উৎপাদনকারী অঙ্গাণু কোনটা আমরা জানি, এটা মাইটোকন্ড্রিয়া। একই জিনিস বারবার আসতেছে, সো এটা দেখবা। আচ্ছা, কি বলছে, কোষের শক্তি উৎপাদনকারী অঙ্গাণু। ঠিক আছে, শক্তি উৎপাদন করতে পারে এটা, কিন্তু শক্তি রূপান্তরের অঙ্গাণু দেখা গেল, রূপান্তরের অঙ্গাণু কিন্তু ক্লোরোপ্লাস্ট। শক্তি রূপান্তরের অঙ্গাণু, হ্যাঁ, এদের মাথায় থাকে, হ্যাঁ, ক্লিয়ার করে রাখবে এগুলো। ক্র্যাফট চক্র, শুধু ক্র্যাফট না, যত চক্র আছে সব চক্র মাইটোকন্ড্রিয়াতে হয়। শ্বসনে যত চক্র আছে সবগুলো কই হয়, মাইটোকন্ড্রিয়াতে হয়। হ্যাঁ, তাহলে आंसर কি হবে, এটা মাইটোকন্ড্রিয়া। একটি অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ঠিক আছে, অক্সিডেটিভ ইপিসি বা ইপিএস, ইপিএস বা ইটিসি, ইটিএস বা ইটিসি মানে ইলেকট্রন ট্রান্সফার চেইন বা সিস্টেমে যে এটিপি তৈরি সেটাকে বলা অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়াটা। ফসফোরাইলেশন মানে এটিপি তৈরির প্রক্রিয়া, ফসফোরাইলেশন মানে কি, এটিপি তৈরির প্রক্রিয়া, এটিপি তৈরির প্রক্রিয়া। আর অক্সিডেটিভ বলতে কি হয়, জারণের মাধ্যমে হয়, তো একজন অক্সিডেশনের মাধ্যমে হয়, একজন অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলছে। এটা কই হয়, ইটিএস বা ইটিসি তে হয়। তার মানে শ্বসনের ধাপ, তার মানে কই হবে, মাইটোকন্ড্রিয়াতেই হবে। হ্যাঁ, বুঝছি, লেখা আছে কি মাইটোকন্ড্রিয়া। কোনটাকে জৈব মুদ্রা বলছি আমি, শক্তি মুদ্রা, জৈব মুদ্রা কি সেটা এটিপি, আর এটিপি তৈরি হয় কই, মাইটোকন্ড্রিয়াতে, তাই না? নিচের কোনটা মাইটোকন্ড্রিয়ার অন্য নাম নয়? আচ্ছা, এই কোশ্চেনটা তোমার নাই তোমার বই, হ্যাঁ, সো এই কোনটা সেটা আমরা দেখতে পারি। দেখো তো কোনটা। আচ্ছা, একটু আগে বলছি অর্টম্যান বলছিল, অর্টম্যান, ঠিক না? বায়োপ্লাস বলে ফিলা, ওয়াটার ফ্লেমিং বলছে, তাই না? ফ্লেমিং, তাহলে বুঝাই যায় এগুলো তার নাম। এই দুইটার মধ্যে কনফিউশন, তাই না? এই দুইটার মধ্যে মনে রাখবা যে মাইটোব্লাস্ট এটা নাম, তাহলে आंसर হচ্ছে এটা। সার্কোসোম হচ্ছে কি, এটা মাইটোকন্ড্রিয়া একটা নাম। তাহলে সার্কোসোম, বায়োপ্লাস, ফিলা এটা হচ্ছে নাম, মাইটোব্লাস্ট নাম না। তাহলে এই তুমি কি করবে, এটা লিখে রাখবা না, তুমি এই দুইটা তো জানো, সাথে সার্কোসোমটা লিখে রাখবা তোমার বইয়ে। এটাও কার নাম বলো তো, মাইটোকন্ড্রিয়ার নাম। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপর নিচের কোনটাকে বায়োলজিক্যাল কয়েল বলা, এটা আমরা পড়ছি, সেটা হচ্ছে কি এটিপি, তাই না? এরপর প্লাস্টিক, প্লাস্টিক একটা ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট টপিক। চলো প্লাস্টিক থেকে আমরা কি পড়া যায়। ওকে, প্লাস্টিক যার পারি তারা একটু জানবো, কোনটি স্টার্চ বা শ্বেতসার সঞ্চয় করে। ঠিক আছে, এটা আসলে লিউকোপ্লাস্টের ভাগ। লিউকোপ্লাস্ট তিন ধরনের হয়, প্লাস্টিক তিন ধরনের হয়। কয় প্রকার হয়, প্লাস্টিক তিন প্রকার হয়। কয় প্রকার, তিন প্রকার। একটা হচ্ছে লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, আরেকটা হচ্ছে কি ক্রোমোপ্লাস্ট, আরেকটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, লিউকো আমরা বলি লিউকোসাইট মানে কি, শ্বেত রক্তকণিকা, শ্বেত মানে সাদা, তাহলে এটা হচ্ছে কি বর্ণহীন, ক্রোমো মানে হচ্ছে রঙিন, ক্লোরো মানে সবুজ, এগুলো আমরা জানি। তাহলে লিউকোপ্লাস্টের আবার তিনটা ভাগ আছে, একটা অ্যামাইলোপ্লাস্ট, একটা ইলায়োপ্লাস্ট, একটা হচ্ছে অ্যালিলোপ্লাস্ট। বুঝছি, এই তিনটা কার ভাগ, এই তিনটা লিউকোপ্লাস্টের বা বর্ণহীনটার ভাগ। বুঝতে পারছি, এখন তিনটার কাজ তিনটা। এই যে এটা ইলায়োপ্লাস্ট, একদম একটা ইচা, তাহলে ই দ্বারা হচ্ছে ইলায়োপ্লাস্ট, চা দ্বারা হচ্ছে চর্বি জাতীয় ইচা মাছ আর কি। বুঝছি কিনা? অ্যামাইলো যদি না দেয় না, তাহলে পড়া ভালো বাদ দেয়, এখন লাইফ থেকে চলে যায়, বা পড়া বাদ দেয়, বা গাড়ি বুঝতে বাদ দিয়ে মেয়েরা বিয়ে করে গেল, ছেলেরা অনেক কিছু করতে পারে, হিরাবের মতো ইউটিউব, টিকটক, মিকটক। ঠিক আছে, অনেক টাকা কিন্তু 10 লাখ 20 লাখ টাকা নেই পাওয়া যায়, শুধু পড়ালেখা করতেছি, জীবনটাই লস। আচ্ছা, তাই অ্যামাইলো মানেই, ঠিক আছে, সেটা হচ্ছে শ্বেতসার বা স্টার্চ জাতীয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে বুঝাই যাচ্ছে যে কার্বোহাইড্রেট পরিপাকের ক্ষেত্রে অ্যামাইলেজ এনজাইম ইউজ করা হয়। ঠিক আছে, সো অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে শ্বেতসার বা স্টার্চ সঞ্চয় করে, ইটার মানে বুঝাই যাচ্ছে সেটা চর্বি সঞ্চয় করে, তাহলে বাকি থাকলো কি প্রোটিন, তাহলে অ্যালিনোপ্লাস্ট হচ্ছে কি প্রোটিন সঞ্চয় করে। হ্যাঁ, এই তিনটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসবে, অনেক ইম্পর্টেন্ট। তোমার এই অ্যাডমিশন টেস্ট যতগুলো ভর্তি পরীক্ষা দিবে, কোনো না কোনো পরীক্ষা একটা হয়তো চলে আসতে পারে। ঠিক আছে, আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, তাহলে এটা ক্রোমো মানে কি বলছি, এটা রঙিন। ঠিক আছে, এটা রঙিন। ওকে, এরপর আসো পরিণত উদ্ভিদ কোষে কতটা প্লাস্টিক থাকে, এটা তোমার বইয়ে নাই। হ্যাঁ, এটা তোমার বইয়ে, এটা একটু নোট করে রাখতে পারো। হ্যাঁ, এটা তোমার বইয়ে নাই। পরিণত উদ্ভিদে কতটি প্লাস্টিক থাকে, এটা হচ্ছে কত, 25 থেকে 60টা প্লাস্টিক থাকে। 25 থেকে কটা থাকে, 60টা প্লাস্টিক থাকে। সেটা একটু দেখে রাখবো। উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের সাধারণ আকৃতি কেমন, সাধারণ নরমালি, ঠিক আছে, মেজরিটি কোন ধরনের আকৃতি হয়, এটা আছে। এই যে দেখো, আমার চোখের দিকে দেখো, চোখের আকৃতি কি বলো, ল্যান্স আকৃতি। কি হবে এটা, ল্যান্স আকৃতি। বাকিগুলো আমরা লিখে পড়তে পারি। চল, সামনে আরো আছে, ওখানে আমরা দেখাই দিব। প্রথম আসো, এই যে দেখো তারা বাঁকা, একটা একটা করে পড়ে তারা। দেখো তারা গ্যাস মানে ওঠে, তারা দিনের বেলা না রাতের বেলা হয়। তারা তুমি যদি দেখতে চাও, চোখ বন্ধ করে ঘুমাই দেখতে পারবা না, জায়গায় জায়গায় দেখতে হয়, বলতো
তারা কিভাবে দেখতে হয়? জায়গা জায়গা দেখতে হয়। তারকাকার এই যে জায়গা মানে জায়গা দেখবা, তারকাকার কি? জায়গা দেখবা। আন্টি, আন্টি, তারপর ফিতা, তারপর গার্ড, এগুলা কার? আন্টিকে বল, তুমি পড়ো না? তুমি মানে ইউ, ইউ, তাহলে ইউলোথ্রিক্স, তাহলে আন্টি ফিতা বা গার্ড আকৃতির বা বেল্ট আকৃতির, সেটা কার উদাহরণ? ইউলোথ্রিক্স। কার উদাহরণ? ইউলোথ্রিক্স। এরপর আসো আর কি আছে? আর আছে হচ্ছে, আচ্ছা পরে দেখাবো, সামনে আছে তখন দেখবো। এখন সে পেয়ালা আকৃতি, ঠিক আছে? পেয়ালা, পেয়ালা তুমি চাটাই লেখা হবে যে চা, সি এইচ আছে, ক্লামাইটোমাস, একটু কষ্ট হয়েছে এটা, একটু মনে রাখবে আর কি। তাহলে পেয়ালা আকৃতি হচ্ছে কি? ক্লামাইটোমাস, ঠিক আছে? বা ওইটা তুমি তারা জায়গায় জায়গায় দেখবি, ইউ মানে তুমি, তাই না? ওগুলো একটু মিলে নিবা। এরপর কোনটিতে কোয়ান্টোজোম পাওয়া যায়? এই কোয়ান্টোজোম হচ্ছে থলির মতো। আগের যুগের মানুষগুলা দেখবা যে মানে আলিফ লাইলা টাইলা ওই আমাদের, ঠিক আছে? দেখবা তারা হচ্ছে টাকা পয়সা কি বিভিন্ন থলিতে রাখতো, চামড়া থলি থলিতে রাখলে কি হয়? সবকিছু নিচে এসে জমা হয়ে যায় না, ওই জিনিসটাকে বলা হয় কোয়ান্টোজোম। তাহলে তুমি এটা দেখা যায় কই মেইনলি এটা ক্লোরোপ্লাস্টের মধ্যে দেখা যায়। কই দেখা যায়? ক্লোরোপ্লাস্টের মধ্যে দেখা যায়। তাহলে ক্লোরোপ্লাস্টে যত গলা জিনিস আছে, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, লিপিড, লিপিড, অমুক তমুক হাবিজাবি, সব জায়গায় তলার মধ্যে জমা হয়। ওইটাকে আমরা বলতেছি কোয়ান্টোজোম। ক্লোরোফিল এ, বি, জেথোফিল, মেথোফিল সব এক জায়গায়, এগুলো স্ফটিক একটা দানার মতো দেখায়, এটাকে কোয়ান্টোজোম বলা হয়, একত্রিত হয়, ঠিক আছে? এটা একটা ওই যে থলির মতো এটা অংশ। কোয়ান্টোজোম একটা কি? থলির মতো অংশ, সবকিছু এটা ধরে নিলে দানার মতো হয়, সেটাই কোয়ান্টোজোম বলতেছে। ওই থাকে কোয়ান্টোজোম ক দ্বারা সরিয়েছে ক্লোরোপ্লাস্ট থেকে। থাইলাকয়েড কোষের কোন অঙ্গাণু? থাইলাকয়েড কোষের কোন অঙ্গাণুতে থাকে? ঠিক আছে? থাইলাকয়েড কোষের কোন অঙ্গাণু থাকে? এগুলো একটু পড়বা, যেমন ক্রিস্টি মাইটোকন্ড্রিয়ার অংশ, ক্রিস্টি কি? অক্সিজম কার অংশ? মাইটোকন্ড্রিয়ার অংশ। এরকম ক্লোরোপ্লাস্টের কিছু গুরুত্বপূর্ণ অংশ যেটা অন্য কোথাও নাই, যেমন হচ্ছে কি স্টোমা, স্টোমা ক্লোরোপ্লাস্টের অংশ, ঠিক আছে? তারপরে থাইলাকয়েড ক্লোরোপ্লাস্টের অংশ, গ্রানাম ক্লোরোপ্লাস্টের অংশ। তাহলে এই টার্মগুলো তোমার মাথায় রাখতে হবে, কোনটা কার অংশ। হ্যাঁ, তাহলে ক্রিস্টি মাইটোকন্ড্রিয়ার অংশ, বুঝতে পারছি? অক্সিজম মাইটোকন্ড্রিয়ার অংশ। তাহলে থাইলাকয়েড, গ্রানাম, স্টোমা এগুলা কার? ক্লোরোপ্লাস্টের অংশ। এগুলা কার? ক্লোরোপ্লাস্টের অংশ। ওকে। শক্তি রূপান্তরের সাথে জড়িত অঙ্গাণু কোনটা? শক্তি রূপান্তরের সাথে জড়িত, আমি একটু আগে বলছি শক্তি উৎপাদন হইলে মাইটোকন্ড্রিয়া, কিন্তু রূপান্তরের কথা উল্লেখ থাকে কে জানি? সেটা হচ্ছে কি? ক্লোরোপ্লাস্ট। রূপান্তরের সাথে জড়িত কে? ক্লোরোপ্লাস্ট। বুঝছি কিনা? কমেন্ট করিস বা বি বি বি। হ্যাঁ, আমি কমেন্ট করার পরে করিস না। কেমন যেমন আছে যে বলছি কাপ, কাপ কি পেয়ালা আকৃতি? আনসার পেয়ালা আকৃতি। চলো এই দেখেন, দেখুন দেখো স্পাইরোগাইরা এস দ্বারা শুরু হয়েছে, সর্পিলাকার। স্পাইরোগাইরা কি? সর্পিলাকার। আচ্ছা, এখন হচ্ছে জালিকাকার। এটা একটু পরে একসাথে দুই জিনিস পড়াই। শৈবাল ছত্রাক যারা জাহাঙ্গীরনগর পরীক্ষা দিবা, অন্যান্য গুলো আমি বলি না কেন, সব জায়গার জন্য ইম্পর্টেন্ট। জাহাঙ্গীরনগর যারা পরীক্ষা দিবা, শৈবাল ছত্রাকের প্রথম 2-3 উদাহরণ আছে, খুব ইম্পর্টেন্ট। দেখো একটা কথা আছে যে মাছ আছে না, মাছ, মাছের ফুলকা মধ্যে রোগ সৃষ্টি করে, সেটার নাম হচ্ছে অরিগেনিয়াম। অরিগেনিয়াম কি করে? মাছের ফুলকা রোগ সৃষ্টি করে। এখন মাছ তুমি ধরো কি দ্বারা? জাল দিয়া, ঠিক আছে? তাহলে জালিকাকার কি? অরিগেনিয়াম। তাহলে একসাথে দুইটা জিনিস পড়াইলাম, মাছের ফুলকা রোগ সৃষ্টি করে অরিগেনিয়াম, মাছ ধরো জাল দিয়া, এই জন্য এটা আকৃতি কি? জালিকাকার। তাহলে অরিগেনিয়াম কি? জালিকাকার। মনে থাকবে এটা, অরিগেনিয়াম হচ্ছে কি? জালিকাকার। মাছের ফুলকা রোগ সৃষ্টি করে, কি বলছি? শৈবাল ছত্রাকে, শৈবালের বাবা, মাছের ফুলকা রোগ। ঠিক আছে। আর কি করো তার আগে দেখবা, ঘুম পেরা জায়গা থেকে। ওকে, ঠিক আছে। 54 ডি। হ্যাঁ, একটু আগে বলছি প্রোটন সঞ্চয়কারী কোনটা? অ্যালিউরোপ্লাস্ট, ঠিক না? ওকে, আচ্ছা, এই হলো উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো দেখতে পাবো। স্বেচ্ছা বলতে আমাকে বুঝাইছে, লিপিড বলতে হচ্ছে কি? সূর্যমুখী বুঝাইছে। সো এটা একটু দেখে নিও। উদ্দেশ্য সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুটার নাম কি? খুব ইম্পর্টেন্ট, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথমত কথা, যদি প্লাস্টিক থাকতো তাহলে আনসার হচ্ছে প্লাস্টিক, ঠিক আছে? প্লাস্টিক, প্লাস্টিক। যেহেতু প্লাস্টিক নাই, তাহলে প্লাস্টিকের যে 3টা ভাগ আছে, 3টা ভাগের মধ্যে কোনটা আছে? ক্লোরোপ্লাস্ট আছে। তাহলে আনসার কি হবে? ক্লোরোপ্লাস্ট। এটা আলিম স্যারের কোশ্চেন। হ্যাঁ, মেডিকেল আসছে, এটা আলিম স্যারের বইয়ের কোশ্চেন, ঠিক আছে? আসে এগুলো বা এগুলো আমি জানা যায়। তুমি কিন্তু প্লাস্টিকটা জানতা, পরীক্ষার হলে তোমার একটু ক্লোরোপ্লাস্ট বের করতে একটু চিন্তা করতে হইতো। আমি জানি এটা সহজ, তুমি বলতে পারো ভাই এটা পারবো না। আরে ভাই, এত সহজ জিনিস তুমি পরীক্ষা ভুল করে দিয়ে আসো, ঠিক আছে? মানে ভুল করে দিয়ে আসবা, ঠিক আছে? এটা বাস্তবতা, ঠিক আছে? এত ভাব দেখানোর কিছু নাই। এর জন্য ডিরেক্ট জানা থাকলে ভালো, ঠিক আছে? তাহলে কি? ক্লোরোপ্লাস্ট এটা। ওকে, ওকে। এরপরটা নিচের কোনটা ক্লোরোপ্লাস্টের কাজ? ক্লোরোপ্লাস্টের কাজ আমি একটাই বলছি, কি সে কি করে? খাদ্য তৈরি করে। আমরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না, তাহলে কি করে? খাদ্য প্রস্তুত করা হচ্ছে তার কাজ, ঠিক আছে? বীজের বিস্তারে সাহায্য করে, এটা ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট। গ্লুকোজকে শ্বেতসারে পরিণত করে, এটা এটা তো হয় না। খাদ্য সঞ্চয় করা, খাদ্য সঞ্চয় করে, এটা ওই এর কাজে, লিউকোপ্লাস্টের কাজে ধরা যেতে পারে। লিউকোপ্লাস্টের কাজে। আন্টি আকৃতির ক্লোরোপ্লাস্ট। আন্টি কে পড়ো? তুমি পড়ো, ইউ।
ইউলোথ্রিক্স, তাহলে আছে কি হবে ইউলোথ্রিক্স, তাই না? এই যে এস আছে তাহলে কি স্পাইরোগাইরা, তাহলে কি হবে শর্ট এলাকা, বলবক্সের কোনো কারণ নাই, অর্ডিগানাম কি জালিকাকা। আল্লাহ আল্লাহ আল্লাহ। কোষের স্বপ্রজননক্ষম অঙ্গাণু কোনটা? স্বপ্রজননক্ষম অঙ্গাণু কোনটা? কোষের স্বপ্রজননক্ষম অঙ্গাণু কোনটা? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। কোনটা? সেন্ট্রিওলকে বলা হয়। কোষের স্বপ্রজননক্ষম অঙ্গাণু কোনটা? সেন্ট্রিওলকে বলা হয়। ঠিক আছে, এটা মনে রাখবা। স্ববিভাজন হচ্ছে কিন্তু স্ববিভাজন হচ্ছে প্লাজমিড। স্ববিভাজন কোনটা? প্লাজমিড। আর স্বপ্রজননক্ষম একই কথাটা, তারপরে একটু জাস্ট মনে রাখলা। তাহলে কি বলছি? স্ববিভাজন হইলে প্লাজমিড, বিভাজন, স্ববিভাজন হচ্ছে প্লাজমিড। প্লাজমিড চিনছি না? প্লাজমিড। ওকে, ইম্পর্টেন্ট কিন্তু সব পরীক্ষার জন্য এডমিশনের জন্য ইম্পর্টেন্ট। কোষ বিভাজন কালে এই বাক্যতন্ত্র বলেছিলাম, বাক্যতন্ত্র কে গঠন করে? বাচ্চা কাচ্চা সেন্ট্রিওল গঠন করে। বাক্যতন্ত্র কে গঠন করে? সেন্ট্রিওল গঠন করে। তাহলে সেন্ট্রিওল। কোষপ্লেট জানি কে করে? কমেন্ট করো যারা জানি, একটু আগে পরে আসছি। কোষপ্লেট কে গঠন করে? কোষপ্লেট কে গঠন করে? আচ্ছা, কোষপ্লেট কে গঠন করে? ওকে, দেখো নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে নিউক্লিওটাইড। আচ্ছা, নিউক্লিওটাইড যেখানে তিনটা জিনিস থাকে, ঠিক আছে? আমরা জানি নিউক্লিক অ্যাসিড তিনটা জিনিস দ্বারা গঠিত, পেন্টোজ সুগার, 5 কার্বন বিশিষ্ট সুগার, রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ, যেটা একটা ডিঅক্সিরাইবোজ দ্বারা ডিএনএ হয়, রাইবোজ দ্বারা আরএনএ হয়। আরেকটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, আরেকটা হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষারক। এই তিনটাকে একত্রে বলা হয় নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে হচ্ছে কোনটা? কেউ বলতে পারবে এটা আনসার? এই বলতে পারবি কে কাজ করে? নিউক্লিওলাস। নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে কে? নিউক্লিওলাস। নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কে কাজ করে? নিউক্লিওলাস নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে। ওকে, তারপর দেখো এই যে কাজগুলো আছে, একটু দেখবে আরএনএ সংশ্লেষ করে, প্রোটিন সংশ্লেষ করে, ডিএনএ কিন্তু করে না। ডিএনএ শুধুমাত্র ক্রোমাটিন যেটা আছে এটা করে। হ্যাঁ, এই যে নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে, খুব ইম্পর্টেন্ট, এটা একটু দেখে রাখো। নিউক্লিয়াসের উপাদান কোনটা? নিউক্লিয়াসের উপাদান কোনটি? ঠিক আছে, নিউক্লিয়াসের উপাদান কোনটা? ক্রোমোজোম, রাইবোজোম, লাইসোসোম, সেন্ট্রোজোম। আর সবগুলো এই তিনটাই হচ্ছে সাইটোপ্লাজমিক অঙ্গাণু। এই তিনটাই কি? এই তিনটাই হচ্ছে কি? সাইটোপ্লাজমিক অঙ্গাণু। বুঝছি কিনা? তাহলে এই যে ক্রোমোজোম আমরা জানি ডিএনএ অংশ, কি জানি? তাহলে নিউক্লিয়াস, টোটাল একটা কোষের কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থাকে ক্রোমোজোম। ক্রোমোজোমের, ঠিক আছে, একটা অংশ বা গঠন অংশ হচ্ছে ডিএনএ। ডিএনএ একটা ক্ষুদ্রাংশ হচ্ছে জিন। বুঝছি? তাহলে ক্রোমোজোম, ডিএনএ, তারপর জিন। বুঝছি? আচ্ছা, তাহলে নিউক্লিয়াস, ক্রোমোজোম, ডিএনএ, তারপর জিন। আচ্ছা, ওকে, তাহলে কি কবে? ক্রোমোজোম চারটা অংশ নিয়ে গঠিত। নিউক্লিয়ার এনভেলপ, এনভেলপ মানে পর্দা, মেমব্রেন। প্লাজম মানে ভিতরে যে তরলটা আছে ওটা। নিউক্লিয়াস তো বললাম ভান্ডার হিসেবে কাজ করে। আর রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু। তো দেখো কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? প্রাণ কেন্দ্র বা কেন্দ্রিকা কাকে বলা হয় বলো তো? কই? এই যে নিউক্লিয়াসকে বলা হয়, তাই না? নিউক্লিয়াসকে বলা হয়। ওকে, কতিপয় অঙ্গাণু ও কোষ অঙ্গসমূহ। চলো, এখানে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। লাস্ট ইয়ার থেকে মেডিকেল কোশ্চেন আসছে একটা। ওকে, কোষ গহ্বরের চারদিকে সাইটোপ্লাজমের যে হালকা স্তর থাকে বা হালকা একটা পর্দা থাকে, হালকা একটা কি পর্দা থাকে, সেই পর্দাটার নাম কি? ঠিক আছে, সেই পর্দাটার নাম কি বলতো? যারা জানি। আচ্ছা, একটা পর্দা থাকে, পর্দার নামটা কি? আর একটা স্তর বলছে, স্তরটার নাম কি? যারা জানি তারা একটু কমেন্ট করবো। ওকে, 63 হচ্ছে ডি। হ্যাঁ, টোনোপ্লাজম। প্লাজম মানে স্তর থাকে বা যে তরল অংশ থাকে সেটাকে টোনোপ্লাজম বলে। আর পর্দাটার নাম কি বলতো? টোনো কি? টোনোপ্লাস্ট। টোনো কি? টোনোপ্লাস্ট বলা হয়। হ্যাঁ, পর্দাটা হচ্ছে টোনোপ্লাস্ট, আর স্তরটাকে আমি কি বলতেছি? টোনোপ্লাজম বলবো। হ্যাঁ, টোনোপ্লাজম আর হচ্ছে টোনোপ্লাস্ট। ওকে, ঠিক আছে। কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে। লাস্ট ইয়ারে মেডিকেল কোশ্চেন, এই যে 21 মাসে আসছে, ঠিক আছে? লাস্ট ইয়ার আগে আসছে, ডেন্টালে আসছে, বোর্ডে আসছে। হ্যাঁ, তাহলে কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা, এটা আমার স্যারের বই আছে। কোষের আসার পর ইম্পর্টেন্ট হয়ে গেছে। বলা যাবে কোনটা? কোষ গহ্বর। তারপর পিএইচ খালি না, চাপও নিয়ন্ত্রণ করে সে, চাপও নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, চাপ, পিএইচ এগুলো কে নিয়ন্ত্রণ করে? কোষ গহ্বর নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, আর অম্লত্ব ও ক্ষারকত্ব নিয়ন্ত্রণ করে কার কাজ? সাইটোপ্লাজমের কাজ। হ্যাঁ, অম্লত্ব ও ক্ষারকত্ব নিয়ন্ত্রণ করে কি? সাইটোপ্লাজম। আচ্ছা আচ্ছা, এই যে পাতলা আবরণ থাকে, আবরণ মানে তো পর্দা, আবরণ মানে কি? পর্দা, সেটা নাম কি? টোনোপ্লাস্ট। এটা আমি বলে দিয়েছি এটা। আচ্ছা, এক স্তর বিশিষ্ট, এটা দেখে এটা রাবার দ্বারা তৈরি। ক্রোমোজোম, ঠিক আছে? ক্রোমোজোমে কোন অঞ্চলে নিউক্লিওলাস সংগঠন বলা হয় বা কোন অঞ্চলকে নিউক্লিওলাস সংগঠন বলা হয়?
বা এক কথায় বললে নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল। নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল আমার স্যার বই লেখা আছে নর NOR, ঠিক আছে, নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন, ঠিক আছে, বা নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল, সেটাকেই বলতেছে নিউক্লিওলাস সংগঠক, আজিবর স্যারের বইয়ে বলছে, ঠিক আছে। সুন্দর করে দেখবা, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কি অঞ্চল বলা হয়? গৌণকুঞ্জন বলা হয়। কি বলা হয়? গৌণকুঞ্জন বলা হয়, ঠিক আছে। আচ্ছা, সেন্ট্রোমিয়ার কোনটা? মাঝখানে যেরকম একটা গোল্লা থাকে না, এরকম দুই সাইডে ডান্ডা থাকে, মানে বাহুগোলা, এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার, যেটা বর্ণহীন হয়। সেন্ট্রোমিয়ারটা কি হয়? এটা বর্ণহীন, 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 বুঝতে পারছি? আচ্ছা, টেলোমিয়ার, যেটা প্রান্তের দিকে থাকে, এই যেরকম বাহুগুলো আছে না, বাহুর এই প্রান্তের দিকে, এই এটা হচ্ছে টেলোমিয়ার। এখানে রিপিটেড কিছু সিকোয়েন্স থাকে ডিএনএ, হ্যাঁ, সেটাকে টেলোমিয়ার বলা হয়। সেট অঞ্চল কোনটা? এটাও প্রান্তের দিকে, ক্রোমোজোমের প্রান্তের দিকে যুক্ত থাকে, ঠিক আছে। সোলার 1 নং ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে, এটা স্যাটেলাইট বোঝায়। সোলার কয় নং? 1 নং, 1 নং, ঠিক আছে, স্যাটেলাইট থাকে। ইম্পর্টেন্ট তথ্যগুলো, হ্যাঁ, যেগুলো বললাম সবগুলো দেখবা। আচ্ছা, এই যে নর, এটা লিখে রাখবা, হ্যাঁ, নর জাহাঙ্গীরনগর আসতে পারে। কোষীয় কোন অঙ্গাণু বংশগতির উপাদান বহন করে? কোন গতি? বংশগতির উপাদান। বংশগতি নিয়ে যা আছে সব আমরা কি জানি? ক্রোমোজোম হবে, হ্যাঁ। এই যে ডিক্টয়োজোম, এটা কার নাম? গলগি বডির নাম, হ্যাঁ। ওকে, ক্রোমোজোমকে রঞ্জিত করলে মধ্যবর্তী যে অংশ বর্ণহীন থাকে, একটু আগে বললাম রংহীন মানে বর্ণহীন, না পারলে একটু আগে লিখে দিছি, এই যে বর্ণহীন লেখা, এই যে গুল্লাটা, এর নাম কি? সেন্ট্রোমিয়ার। কি নাম? সেন্ট্রোমিয়ার। বুঝছি? কি নাম? সেন্ট্রোমিয়ার। বুঝছি? আচ্ছা, ওকে। মানুষের কত জোড়া অটোজোম থাকে? হ্যাঁ, আমরা জানি আমাদের ক্রোমোজোম হচ্ছে 23 জোড়া, তার মধ্যে কি বলতো 44টা হচ্ছে কি? 44টা হচ্ছে অটোজোম, ঠিক আছে। আর হচ্ছে বাকি দুইটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে কত জোড়া হবে বলতো? জোড়া বলছে কি? 22 জোড়া, তাই না? ধানের ক্রোমোজোম কত? ক্রোমোজোম যদি এগুলো শিখতে চাও, তোমার আমি একটা ভিডিও দেওয়া আছে, ওইটা দেখতে পারো, আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে। আপনি না দেখতে পারো তো ভাইও পড়াইতে পারে, তো ভাই সুন্দর করে পড়াইতে পারে, ঠিক আছে। তাহলে পড়াই দেবে ইনশাআল্লাহ। আচ্ছা, ধানের ক্রোমোজোম কত? এটা পারা উচিত সবাই। তোমরা ধান খাইয়ে বলো এটা কত? এটা আমি দেখতে চাই, কে বলবো? 24। কই 24 কই? 24 উল্টাই দিলে কি হয়? তুমি যদি ধান না খাও তাহলে আমরা কি খাই? ধানের বদলে আমরা ডাইট টাইট করলে রুটি খাই। তাহলে রুটি মানে গমের তৈরি হয়, তাই না? গম কি হবে? তাহলে উল্টা হবে, বিপরীতটা আমরা, মানে কত হবে? 42, তাই না? 42, এটা দেখে নিবি, এটা গমের জন্য, হ্যাঁ। আচ্ছা, তামাক, তামাকের জন্য এটা, টোবাকো, তামাক, তামাক 40 কার জন্য বলো তো? আচ্ছা, বাদ দাও। ডিঅক্সিরাইবোজ, রাইবোজের কয় নাম্বার কার্বন অক্সিজেন নেই? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ডিঅক্সিরাইবোজ, যেটা ডিএনএ গঠন করে, যেটা ডিএনএ গঠন করে, তার কয় নাম্বার কার্বন অক্সিজেন থাকে না? আমরা জানি সেটা কয় নাম্বার? 2 নং কার্বনে থাকে না, তাই না? 2 নং কার্বন। কোনটা পিউরিন ব্যাস? কোনটা পিউরিন? আমরা জানি পিউরিন আর পাইরিমিন দুইটা আছে, সংকেতটা হচ্ছে AgTCU, AgTCU। তাহলে প্রথমটা পিউরিন হচ্ছে প্রথম, তারপর হচ্ছে পাইরিমিন। তাহলে Ag হচ্ছে পিউরিনের অংশ, ছোট Ag, পিউরিন Ag, আর TCU তাহলে পাইরিমিনের অংশ। তাহলে অ্যাডিনিন আর হচ্ছে গুয়ানিন, তাহলে आंसर কি হবে? এটা অ্যাডিনিন হবে, হ্যাঁ। তাহলে পিউরিন হচ্ছে Ag, আর পাইরিমিন কি? TCU। এই সিরিয়াল মেনটেন, এটা লেখা হবে AgTCU মুখস্থ করবে। তাহলে প্রথমে দুইটা, তারপর হচ্ছে তিনটা। নিউক্লিওসাইডের পেন্টোজ সুগারের কত নম্বর কার্বন নাইট্রোজেন বেশ যুক্ত থাকে? নিউক্লিওসাইড যেখানে দুইটা জিনিস থাকে, ফসফরিক অ্যাসিড যুক্ত থাকে না, সবসময় মনে রাখবে 1 নং কার্বনে হচ্ছে নাইট্রোজেন বেশ যুক্ত থাকে। বেস কয় নাম্বার থাকে? বেস হচ্ছে ভিত্তি, বেস নিচতলায় থাকে, নিচতলা মানে কি? একতলা, ঠিক আছে। তাহলে কত? 1 নং কার্বনে যুক্ত থাকে। কয় নং কার্বনে? 1 নং কার্বনে যুক্ত থাকে। কোনটা পাইরিমিডিন বেস? এটা বলে দিয়েছি, AgTCU, AgTCU। তাহলে এই যেটুকু হচ্ছে পাইরিমিডিন, TCU দেখো কোনটাতে আছে? A আছে, তাহলে বাদ, ঠিক আছে। গুয়ানিন আছে, এটাও বাদ, এডিনিন আছে, এটাও বাদ। তাহলে আনসার কোনটা? সাইটোসিন আর ঠিক আছে। নিচে কোনটা নিউক্লিক অ্যাসিডের উপাদান? নিউক্লিক অ্যাসিডের উপাদান কোনটা? ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড 3টা উপাদান থাকে, ঠিক আছে। কি কি? নাইট্রোজেন বেস, এখানে কোনো বেস নাই, বাদ, ঠিক আছে। সুগার, পেন্টোজ সুগার, এই আছে কি সুগার? রাইবোজ সুগার। এটা কি তৈরি করে? RNA তৈরি করে। কি তৈরি করে? RNA তৈরি করে। ডিঅক্সিস্টার ডিএনএ তৈরি করে। ওকে, কোনটা মাস্টার মলিকিউল বলা হয়? ডিএনএ কি বলা হয়? আমরা জানি ডিএনএ কি বলা হয়? মাস্টার মলিকিউল বলা হয়, খুবই ইম্পর্টেন্ট। ডিএনএ কে আণবিক হচ্ছে ভিত্তি হিসেবে, আণবিক মলিকুলার ক্লোরোফাইল, আণবিক ভিত্তি বলা হয়। কি? এটি আণবিক ভিত্তি বলা হয়। প্রোটিনকে জীবনের ভাষা বলা হয়, এই প্রোটিনকে জীবনের ভাষা বলা হয়। ডিএনএ কে পরিবৃত্তির ভিত্তি বা আণবিক ভিত্তি, মানে মনে আসছে না আমার, আণবিক ভিত্তি বা এটাই একটা কথা, ঠিক আছে। সুন্দর করে দেওয়া আছে, আমার দেখলাম। কার্বোহাইড্রেট হচ্ছে জীবদের শক্তির প্রধান উৎস, এগুলো একটু দেখে রাখবেন। কোনটি জীবের বংশ বিস্তার, বংশগতীয় পদার্থ? বংশগত, বংশ নিয়ে যা আছে সব কি? ক্রোমোজোম, সব কি? ক্রোমোজোম, তাই না? ক্রোমোজোমের প্রধান অংশটা কি জানি? ডিএনএ। ডিএনএ প্রধান অংশ কি জানি?
জিন, তাই না? ডিএনএ খন্ডটাকে জিন বলি আমরা। ওকে, কোন এনজাইমটি ডিএনএ কর্তনে আণবিক কাজ হিসেবে কাজ করে? কাটার কাজ, সারা জীবন কাটাকাটি করে কি বলতো? কাটাকাটি কি করবে? রেস্ট্রিকশন এনজাইম। কোন এনজাইম? রেস্ট্রিকশন এনজাইম, এটা আমরা জানি। লাগাই কি জানি? লাইগেজ এনজাইম। লাইগেজ এটা কি করবে? লাগাবে, লাগায়। কথাটা খারাপ শোনা যাচ্ছে? লাগায় মানে সংযুক্ত করে। পলিমারেজ যেটা হচ্ছে পলি মানে কি? একাধিক, বৃদ্ধি করে। এটা কি করে? ডিএনএ পলিমারেজ হচ্ছে কি করে? বৃদ্ধি করে, বৃদ্ধি করে নরমালি। ঠিক আছে? ট্রান্সক্রিপ্টেজ ওটা আলাদা বাদ দিয়ে রাখবো। ডিএনএ এর মনোমার কোনটা? ডিএনএ মানে ডিঅক্সি থাকবে, তাহলে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, তাহলে আনসার কি হবে? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে এই রাইবোনিউক্লিক অ্যাসিড লেখা, রাইবোনিউক্লিক RN। ওকে, ডিএনএ প্রতিলিপন, ডিএনএ প্রতিলিপন। ওকে, 80 নম্বর কোশ্চেন, দেখি কি অবস্থা মানে। ওকে, ডিএনএ প্রতিলিপনের সময় হাইড্রোজেন বন্ধন ভেঙে দেয় কোন এনজাইম? ঠিক আছে? আচ্ছা, এটা একটু আমি পড়াই দেই, একটু বলি তাহলে সহজ হবে। মানে সুন্দর মনোযোগ দিয়ে শুনবা। জাস্ট ডিএনএ এরকম প্যাঁচানো থাকে না, প্যাঁচানো, তো এই প্যাচগুলো মানে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। এই হাইড্রোজেন বন্ধন খোলার জন্য একা একা খুলতে পারে না, কারণ হেল্প লাগে। কি লাগে? এগুলো খুলতে গেলে কি লাগবে? হেল্প লাগবে। তার মধ্যে হাইড্রোজেন বন্ধন খুলে বা প্যাচ খুলে হেলিকেজ এনজাইম, হেল্প লাগে মানে হেলিকেজ এনজাইম খুলে। বুঝছি? আচ্ছা, ওকে। আচ্ছা, এই যে খুললো, খুলে কতক্ষণ থাকবে? আবার জোরে লাগতে চায় না, আবার জোরে রাখতে চায়, তখন গাইরানি করে এরকম রাখে, এটাকে বলে গাইরেজ এনজাইম বা এপি আইসোমারেজ এনজাইম। একদম সে চিন্তা করে, সে নিজে যেহেতু সিঙ্গেল, সে চিন্তা করে একটা প্রোটিন আছে, সে নিজে সিঙ্গেল, সে চিন্তা করে দুনিয়ার সবাই সিঙ্গেল করবে, এরকম সিঙ্গেল বানাই দেয়। ঠিক আছে? সেটা সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। ঠিক আছে? বুঝছি? তাহলে প্যাচ খোলা কার কাজ? হেলিকেজ এনজাইম। সারা জীবনের নামে সিঙ্গেল বানানো কার কাজ? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, SSBP। ঠিক আছে? আর পুনরায় লাইগা যেতে চাইলে এটাকে গাউরামি করে আটকে রাখে, এটা হচ্ছে কি? গাইরেজ বা এপি আইসোমারেজ এনজাইম। ডিএনএ পলিমারেজ এটা হচ্ছে প্রধান এনজাইম প্রতিলিপনের বা অনুলিপনের, রেপ্লিকেশনের। ঠিক আছে? সব একই কথা। প্রধান এনজাইম। পলিমারেজ আবার 3 ধরনের হয়। পলিমারেজ যেটা 3, ডিএনএ পলিমারেজ। পলিমারেজ যেটা, এই পলিমারেজ 3 যেটা আছে, হ্যাঁ, এটা 3 প্রাইম প্রান্তে OH কে যুক্ত করে। 3 প্রাইম প্রান্তে কি করে? 3 প্রাইম প্রান্তে OH যুক্ত করে, তাহলে সেই OH কে বৃদ্ধি করায়। আর পলিমারেজ 1 যেটা আছে, পলিমারেজ কি 1 যেটা আছে, এই 1 এর কাজ, মেইনলি 1 এর কাজ, সে হচ্ছে প্রাইমার অংশটাকে বা আরএনএ অংশটাকে সরাই দিয়ে সেখানে ডিএনএ অংশটা বসায়। তাহলে প্রাইমার সরানোর কাজ করে পলিমারেজ 1। ঠিক আছে? আর হচ্ছে পলিমারেজ 3 হচ্ছে বৃদ্ধির কাজ করে। আর লাইগেজ হচ্ছে ওকাজাকি খন্ড বা ভাঙা চোরাগুলোকে জোড়া লাগায়, রেস্ট্রিকশন দ্বারা হচ্ছে কাটি। হ্যাঁ, এইটুকুই। তাহলে বল এটা কোনটা? তাহলে হেলিকেজ এনজাইম। কোনটা? হেলিকেজ এনজাইম। এই যে ডিএনএ পলিমারেজ 1 যেটা প্রাইমারকে সরাই দেয়, প্রাইমার একটা আরএনএ অংশ, প্রাইমার একটা কি? আরএনএ অংশ। তুমি ডিএনএ এর মাঝখানে কি আরএনএ কে রাখবা? না। কিন্তু রেপ্লিকেশন স্টার্ট করার জন্য এই আরএনএ অংশটা বা এই যে প্রথম, এই যে ধরো প্রথম আরএনএ 3 প্রাইম যুক্ত ওই চলা থাকে, এই অংশটাকে প্রাইমার বলা হয়। বুঝছি? তাহলে স্টার্টিং এর জন্য হচ্ছে প্রাইমার প্রয়োজন হয়। প্রাইমার কেন দরকার? শুরু করার জন্য। কিন্তু শুরু করার পর যখন তোমার কাজ হয়ে গেছে, তাহলে ডিএনএ এর মধ্যে তুমি তো আরএনএ রাখতে পারবে না, ওই আরএনএ কে বাদ দেওয়ার জন্য পলিমারেজ 1 কাজ করে। আর পলিমারেজ 3 সবসময় কি করে? যে নিউক্লিওটাইড বা এরকম 3 প্রাইম প্রান্তে এটা যুক্ত করতেই থাকে। ঠিক আছে? এই প্রাইমার হচ্ছে আরএনএ প্রাইমার, লাইগেজ হচ্ছে চোখে দেখো জোড়া লাগে। আচ্ছা, ঠিক আছে। দ্বিসূত্রক নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে? দ্বিসূত্রক নিউক্লিক অ্যাসিড যেটা, দ্বিসূত্রক কোনটা? মানে ডিএনএ, ডিএনএ। দ্বিসূত্রক নিউক্লিক নাইট্রোজেন গঠিত ক্ষারকের ক্রম কোনটা? আমরা জানি, আমি পড়তাম ঢাকাতে ইউনিভার্সিটি নাই, ডিএনএ তে কি নাই? ঢাকাতে ইউনিভার্সিটি নাই, ডিএনএ তে ইউ নাই। তাহলে দেখো কোনটা ইউ নাই। ঠিক আছে? দ্বিসূত্রক নিউক্লিক অ্যাসিডে কোনটা হবে? ঠিক আছে? আচ্ছা, ATGC, CAGT, GACT, TGAC। দ্বিসূত্রক নিউক্লিক নাইট্রোজেন গঠিত ক্ষারকের ক্রম হলো কোনটা? ও, ক্রম কোনটা বলছে বলো? কি হবে জানেন? ATGC, তাই না? ATGC হবে। আচ্ছা, কি হবে? ATGC। ঠিক আছে। ডিএনএ খন্ডক কত জোড়া লাগানোর জন্য ব্যবহৃত হয়? কোন এনজাইম? বা খন্ডকগুলো জোড়া লাগানোর জন্য কোনটা ব্যবহৃত হয়? আমরা একটু আগে বললাম লাগানোর কাজ করে কে? লাইগেজ এনজাইম, তাই না? ডিএনএ প্যাচ খুলতে সাহায্য করে, একই কথা হয় যে হাইড্রোজেন বন্ধন বা প্যাচ কে খুলে? হাইড্রোজেন বন্ধন। বলো তো, একটু আগে বলে দিলাম। ঠিক আছে? হাইড্রোজেন বন্ধন করে কে? এই হেল্প লাগে, হেলিকেজ এনজাইম। কোন এনজাইম? হেলিকেজ এনজাইম। নিচের কোনটি অ্যান্টিকোডন বিদ্যমান? কোনটাতে অ্যান্টিকোডন থাকে? অ্যান্টিকোডন কাকে বলা হয়? অ্যান্টিকোডন আরএনএ এর ভিতরে থাকে। আমরা জানি আরএনএ এক সূত্র। এখন একটু যদি আমরা জানি ডিএনএ কোডন হচ্ছে যদি ডিএনএ এর তিনটা বেস সিকোয়েন্স, তিনটা বেস মানে খারাপ বেস সিকোয়েন্স
তিনটা বেস সিকোয়েন্স, তিনটা বেস সিকোয়েন্সকে কোডন বলা হয়, হ্যাঁ কোডন। যদি এটাকে তুমি কি নাও, টি আর এন এ, টি আর এন এর বেস সিকোয়েন্স, তিনটা বেস সিকোয়েন্স যদি তুমি নাও সেটাকে বলা হয় এন্টি কোডন, হ্যাঁ এন্টি কোডন, এন্টি কোডন। টি আর এন এর বেস সিকোয়েন্স কি বলা হয়, এন্টি কোডন, ঠিক আছে। তাহলে ডিএনএ তিনটা বেস সিকোয়েন্সকে বলা হয় কোডন, টি আর এন এর বেস সিকোয়েন্সকে কি বলা হয়, এন্টি কোডন বলা হয়। ওকে, তাহলে এন্টি কোডন এমআরএনএ কোডনের সাথে যুক্ত হয়ে টিআরএনএ কোডনের অনুরূপ, উল্টাটা হবে। ডিএনএ একটা হেলিক্সের অনুক্রম এটিজিসি হলে এমআরএনএ বেস কি হবে? তাহলে দেখো এর বদলে আমরা কি লিখি, আমি যা আপনারা জানো কিনা, এ টি দ্বিবন্ধন জি সি দ্বিবন্ধন। আমি মনে রাখতাম আমি তুমি, তুমি আর আমি দ্বিবন্ধন, গরু আর ছাগল তিন বন্ধন, বুঝছি কিনা? গরু ছাগল কয় বন্ধন? তিন বন্ধন। তাহলে এর জায়গায় তুমি বসাবা টি, এর সাথে টি থাকে, টি এর জায়গায় বসাবো তুমি এ, যে এর জায়গায় তুমি বসাবো হচ্ছে সি, সি এর জায়গায় বসাবো তুমি হচ্ছে জি। কিন্তু যখনই তুমি আর নিতে যাচ্ছ, আর নিতে তো কি থাকতে পারে না বলতো? আমি বলতাম আর রাজশাহীতে থাকার জায়গা নেই, বা আর ইউতে থাকার জায়গা নেই, থাইল্যান্ড থাকে না, তাহলে এই টি থাকা সম্ভব না। তাহলে টি টাকে তুমি বাদ দিবা, টি এর জায়গায় টি বসবে, ইউ বসবে, টি এর জায়গায় কি বসবে ইউ। তাহলে এটা কোনটা আছে, এটা দেখো ইউ এ সি জি, এই যে বি নাম্বার আছে, বুঝছি কিনা? বুঝছি কিনা? আমি তুমি গরু ছাগল, ঠিক আছে। তাহলে যেহেতু আর নেই বলছে, আর নিতে কোনো থাইল্যান্ড থাকে না, তাহলে টি বাদ যাবে, বুঝছি কিনা? আগে তুমি কি করবে, সাজাই দিবা, এর উল্টাটা কি হয়, ঠিক আছে। এন্টিকোডন যেহেতু করে নিয়ে তারপর হচ্ছে দেন দেখবা। আর আমাদের কয়টা বেস নিয়ে একটা এন্টিকোডন গঠিত হয়? বেস সবসময় তিনটা, এন্টিকোডন একটু আগে বলছি কয়টা বেস থাকে? তিনটা বেস থাকে, তাই না? তিনটা বেস নিয়ে গঠিত হয়। এটিসি যদি ডিএনএ অনুক্রম হয় তাহলে আর নেটটা কি হবে? এই যে এটিসি এর সাথে কি হয় বলছে আমি তুমি, টি এর জায়গায় কি হবে, এ হবে, সি এর জায়গায় জি হবে। কিন্তু যখন বলছে এমআরএনএ তার মানে কি আরএনএ, তার মানে টি থাকা যাবে না, টি এর বলতে কি বসাবো তুমি, ইউ বসাবো, ইউএজি করেছে দেখো, ইউএজি, এই যে বি আনসার। বুঝছি কিনা কিভাবে করলাম? তাহলে প্রথমে আগে দিয়ে নিবা, তারপর দেখবা আরএনএ আর ডিএনএ, ডিএনএ থেকে যা আছে তাই, আরএনএ থেকে জাস্ট টি এর জায়গায় ইউ বসাই দিবা, তাইলেই হবে। আচ্ছা, ইউএজি, ইউএজি একটা সমাপ্তি করে, এটা একটু পড়াই দিই। আমি মনে রাখতাম আ একালিফ টান, আচ্ছা মাদ্রাসায় যারা পড়ে একালিফ টান, তিন আলিফ টান, চার আলিফ টান আছে এরকম। তাই মতো আ আর উগা, এই যে আ একালিফ টান, আর উগা, এগুলো হচ্ছে স্টপ কোডন। আর এ ইউ জি, ঠিক আছে, আগস্ট, ঠিক আছে। আমরা আমাদের নরমালি মাস শুরু হয় জানুয়ারিতে, আর কোডনের মাস শুরু হয় হচ্ছে আগস্ট থেকে, বুঝছো? আচ্ছা, বা আমি মনে রাখতাম আমার কলেজের নাম ছিল এগ্রিকালচার ইউনিভার্সিটি কলেজ, আমি কলেজ করতাম এগ্রিকালচার ইউনিভার্সিটি কলেজ, বুঝছো? তাহলে কোডনের মাস শুরু হয় কত থেকে? আগস্ট থেকে। আমাদের মাস শুরু হয় কত? জানুয়ারি থেকে, ঠিক আছে। আ আর উগা এগুলো কি তিনটা সমাপ্তি কোডন। নিচে কোনটা তিন প্রাইম প্রান্তে সি সি এ লেজ থাকে? আচ্ছা, তোমার বই হাসান স্যারের বই লেখা আছে এ সি সি, এ সি সি লেজ থাকে কোনটাতে? এটা মনে হয় সুন্দর করে তোমার বই লেখা আছে টিআরএনএ বা এন্টিকোডনে। এন্টিকোডনে সবসময় তিন প্রাইম প্রান্তে কি থাকে? হাসান স্যার লিখছে এসিসি, আজিমুল স্যার লিখছে সিসিএ, একই তো কথা, বুঝছি? তাহলে এটা মাথায় রাখবা, হ্যাঁ? ওকে, গ্লোবাল লিফ মডেল। আচ্ছা, টিআরএনএ যে মডেলটা, মডেলটা হচ্ছে গ্লোবাল লিফ মডেল, যেটা হচ্ছে হলি দিছে, আর এইচ হলি, আর এইচ হলি দিছে, হলি, ঠিক আছে। এটা দেখে রাখো কি কি বাহু আছে, দ্বিবাহু, ত্রিবাহু, এমনিসিক বাহু, এগুলো একটু দেখে, অতিরিক্ত বাহু। আর এতে থাইমিনের পরিবর্তে নিচে কোনটা বিদ্যমান থাকে? এই যে থাইমিন, টি এর মধ্যে আমরা কি দিই বলতো? ইউ দেই, তাহলে এই যে ইউ আছে आंसर। কি হবে आंसर? ইউ আছে। আর এটাকে হাইড্রোলাইসিস করলে কি পাওয়া যায়? তুমি হাইড্রোলাইসিস করলে কি পাইতে পারো? ইউ পাইতে পারো, এ পাইতে পারো, জি পাইতে পারো, সি পাইতে পারো, তাই না? এটা পাইতে পারো, তাই না? কারণ থাইমিন থাকে না। কিন্তু এখানে দেখো কোনটা আছে? ডিঅক্সিরাইবোজ, হিস্টোন, ইউরাসিল, থাইমিন। থাইমিন তো পাওয়া সম্ভবই না। ডিঅক্সিরাইবোজ তো ডিএনএ এর অংশ, হিস্টোন তো পাওয়াই না, তাহলে কি হবে? ইউ আছে, শুধু ইউ মিলছে, ইউ আছে পাওয়া যায়। বা এর অপশন কিন্তু এটা কারণ যে কোনো দিকটা থাকতে পারত। ট্রান্সক্রিপশন আসলে ডিএনএ থেকে আর এটাকে রেপ্লিকেশন বলা হয়। কি? রেপ্লিকেশন। রেপ্লিকেশন, রেপ্লিকেশন মানে অনুলিপন, হ্যাঁ? আর এটাকে বলা হয় প্রোটিন তৈরি করা, আর আরএনএ থেকে প্রোটিন তৈরি করা। ওই কি লিখলাম? রেপ্লিকেশন না, বলেছি। এটাকে ট্রান্সক্রিপশন বলা হয়। ট্রান্সক্রিপশন, এটাকে ট্রান্সলেশন বলা হয়। ট্রান্সলেশন, ট্রান্সলেশন, ঠিক আছে। আমরা ছোটবেলা থেকে পড়তাম না, ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ, সেটা কি করে? ট্রান্সলেশন। তাহলে সবসময় এটা ট্রান্সলেশন, তার আগে একটা ট্রান্সক্রিপশন। তাহলে এখানে কি হয়েছে? প্রক্রিয়াটাকে বলা হয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, দুইটাই মানে একসাথে আছে। আনসার হচ্ছে কি সি, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। ওকে,
নিচের কোনটাকে রিভার্স ট্রান্সক্রিপশন বলা হয়? রিভার্স ট্রান্সক্রিপশন বা কোনটাতে ঘটে? ঠিক আছে, রিভার্স ট্রান্সক্রিপশন সবচেয়ে মারাত্মক যে রোগগুলো, এইচআইভি কয়দিন আগে হয়েছিল কি জানি, করোনা ভাইরাস, এগুলো কি রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে। ঠিক আছে, উল্টা ট্রান্সক্রিপশন ঘটে, এটা মাথায় রাখবেন। প্রি এমআরএনএ যে অংশে ট্রান্সলেশন হয় তাকে কি বলা হয়? আমরা মনে হয় এই ইন্ট্রো না, এটা হচ্ছে নিষ্ক্রিয়, এটা দরকার নেই কোনো, নিষ্ক্রিয়, এটা বাদ দেওয়া হয়। তাহলে আনসার কোনটা হবে? এক্সন, সক্রিয় অংশ। বুঝছি? স্প্লাইসিং মানে হচ্ছে কাটা, এটা স্প্লাইসিং হচ্ছে কাটা। স্প্লাইসিং মানে কি? কোনো কাটাকে স্প্লাইসিং বলা হয়। মিউটন হচ্ছে জিন মিউটেশনের একক, এটা হচ্ছে একক, হ্যাঁ, জিনের একক। মিউটন জিনের একক, রেকন মিউটন এগুলো। ওকে, ডিএনএ এমআরএনএ তৈরি প্রক্রিয়া কি বলা হয়? এমআরএনএ তৈরি করে প্রক্রিয়া ডিএনএ থেকে আমরা ট্রান্সক্রিপশন বলা হয়। কি বলা হয়? ট্রান্সক্রিপশন। একটু দেখে আসছি, ট্রান্সক্রিপশন। আচ্ছা, ওকে, দেখো আর বেশিক্ষণ নাই, শেষ হয়ে যাবে। ল্যাকটোজ অপারেটর অংশ কয়টা? আচ্ছা, এটা যদি তুমি বলো আউট সেন্সরের বই অনুসারে 3টা ল্যাকটোজ অপারেটর অংশ, কিন্তু আদিপুর বই স্যারের হচ্ছে 4টা। ঠিক আছে, এখন আলাদা নামে দিয়ে দিই একটা, তোমার ইচ্ছা। ঠিক আছে, ল্যাকটোজ অপারেটর জেনেটিক কোডে কয়টা নাইট্রোজেন বেস থাকে? সবসময় কোড মানে কয়টা থাকবে? 3টা বেস থাকবে। কয়টা? 3টা বেস থাকবে। মানব জিনোমে মাত্র 2 ভাগ জিন, কয় ভাগ জিন থাকে? 2 ভাগ হচ্ছে কার্ডিয়াক জিন থাকে, 2%, বাকি 98 ভাগ জিন নিষ্ক্রিয় থাকে। এই 2 ভাগকে কি বলা হয়? জাঙ্ক ডিএনএ। কি ডিএনএ? জাঙ্ক ডিএনএ বলা হয়। কি ডিএনএ? জাঙ্ক ডিএনএ। জিনের যে কার্যকরী একক পলিপেপটাইড সংশ্লেষণ বা প্রোটিন সংশ্লেষ করে, বা জিনের কার্যকরী একক, সেটার নাম হচ্ছে সিস্টন বলা হয়। কি বলা হয়? সিস্টন। আচ্ছা, জিনের যে মিউটন, একটু আগে যেটা ছিল মিউটেশন হচ্ছে মিউটেশনের একক, মিউটেশনের একক হচ্ছে রিকম্বিনেশনের একক, হচ্ছে রেপ্লিকেশনের একক, রিকম্বিনেশনের একক। ঠিক আছে, রিকম্বিনেশন। আর রেপ্লিকন হচ্ছে জিন রেপ্লিকেশনের একক, হ্যাঁ, রেকন হচ্ছে রেপ্লিকেশন, রেপ্লিকন আছে, এটা হচ্ছে রেপ্লিকেশনের একক। সমাপ্তি কোডন বা স্টপ কোডন, একটু আগে বলছি গুগা। ঠিক আছে, এই যে একাধিকটা। ঠিক আছে, আচ্ছা, এইউজি, এটা কি জানি? স্টার্ট কোডন, তাই না? স্টার্ট কোডন, এটার নাম হচ্ছে মেথিওনিন। ঠিক আছে, আচ্ছা, কোন কোডটা অ্যামিনো অ্যাসিড বাহী টিআরএনএ, এই যেটা, এটা ওয়াই একটু আগে কিন্তু সবসময় 3 প্রাইম প্রান্তে থাকে। একটু আগে বললাম আমরা, কি জানি? এই যে সিসিএ, কিন্তু আমাদের স্যার কি লিখছে জানি? এসিসি, একই কথা। ও নাই, আচ্ছা, ভালো কথা। কি বলছে? কোন কোডটির অ্যামিনো অ্যাসিড বাহী টিআরএনএ নাই বলছে। ঠিক আছে, তাই কোনটা স্টপ কোডন কোনটা? তাহলে স্টপ কোডনটা আনসার হবে। তাহলে আনসার হচ্ছে এইটা। আর স্টপ কোডনে তো কোনো কিছু নাই, মানে বহন করার কোনো ক্ষমতা নেই, সে স্টপিং, সে বন্ধ করে দেয়। আচ্ছা, নরমালি 64টা কোড আছে, হ্যাঁ, কোড কয়টা? 64টা। ঠিক আছে, তার মধ্যে মনে রাখবেন 61টা হচ্ছে কার্যকরী, বাকি 3টা স্টপ কোডন। তাহলে স্টপ কোডনের ক্ষেত্রে কোনো কি না? অ্যাসিড বাহী না, অ্যামিনো অ্যাসিড বহন করে না সে। নিচে কোনটা সেরিন অ্যামিনো অ্যাসিডকে চিহ্নিত করা হয়? সেরিন। আচ্ছা, সেরিনের ক্ষেত্রে তুমি মনে রাখবা, তোমার কোচিং ইউসিসি কোচিং সেরা দিবে তুমি এটাকে, ইউসিসি। কিন্তু এই ক্ষেত্রে আসলে এই কোশ্চেনটা যদি আসে তাই তুমি পারবা, কিন্তু এটা আসলে ছক তৈরি করা হয়েছে, হ্যাঁ। তো ছকের কোশ্চেন পারা টাফ, যদি সময় থাকে তাহলে আমি এক সময় একটা ক্লাস নিয়ে নিব। এটা খুব সহজ, এটা বুঝলে সহজ, কিন্তু না বুঝলে কঠিন, একটু মুখস্থ করতে হবে আর কি। বাট আমাদের এটা মনে রাখবে ইউসিসি কে তুমি ছেড়ে দিবা, তাহলে কি ইউসিসি। আচ্ছা, এতগুলো পড়া সম্ভব না, মুখস্থ করা সম্ভব না। এগুলো ট্রিক আছে, বের করা যায় খুব সহজে, খুব সিম্পলি বের করা যায়। ঠিক আছে, কিন্তু টাইম লাগবে আর কি। বাদ দাও। স্টার্ট কোডন নিয়ে কোনটা আমি বলছি? আগস্ট। কোডনের স্টার্ট কোডন কোনটা? আগস্টে শুরু হয়। কোডন এইউজি কোন অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে? এই যে একটু আগে বললাম, নামটা কি লিখে দিছি? মেথিওনিন। কি লিখছি? মেথিওনিন। জেনেটিক কোডে এমআরএনএ স্টার্ট কোডন কোনটা? একই কথা বারবার, মেথিওনিন, বা এইউজি আগস্ট। সমাপ্তি কোডন নির্দেশ করে না কোনটা? তাহলে কি হবে? উগা। তাহলে কি এইউজি আগস্ট, এটা হচ্ছে কি স্টার্ট কোডন। তাহলে সমাপ্তি কোডন নির্দেশ করে না। আই থিংক শেষ হয়ে গেছে, এই পর্যন্ত হচ্ছে শেষ। পোলাপান কমিয়ে গেছে, আজকে এই পর্যন্ত থাক। মেডিকেল কোশ্চেন গুলো নিজে দেখে নিবা, দেখবা সকল কোশ্চেন তোমরা পারো ইনশাআল্লাহ, আমার বিশ্বাস। ঠিক আছে, 108টা কোশ্চেন সলভ করাইছি, সো মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন সব চলে আসছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে। আর যারা এখন অবশ্যই ভর্তি হও নাই, তোমার পরিচিত আশেপাশে, ঠিক আছে, জান প্রাণ, ঠিক আছে, বন্ধু বান্ধবী সবাই নিয়ে অবশ্যই ব্যাচে ভর্তি করতে পারো। আর তোমাদের উপস্থিতি থাকলে আমরা নিয়মিত ইনশাআল্লাহ এইভাবে ক্লাস কন্টিনিউ করবো।